ক্লাস 9 কোষে দেখি 11.1, পেজ নাম্বার 161, 6 কোশ্চেন। 6 প্রশ্নটা বলছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। আচ্ছা, কোশ্চেনে বলেছে কি নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে আমরা হেডিং এ কি লিখবো? প্রদত্ত যা লেখা আছে বা বই দেখে দেখে লিখবো। প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা, ওই তো, হ্যাঁ হ্যাঁ, প্রদত্ত বৃহত্তর, তাহলে বলে দিয়ে নেই তো আমাকে বলছো না, আমারই বলে যাচ্ছে। প্রদত্ত ক্রমযৌগিক, আচ্ছা এটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, তো আমাকে কোশ্চেনেই তো ক্রমযৌগিক করে দেওয়া আছে, আমাকে শুধুমাত্র পরিসংখ্যায় আনতে হবে, তাই না? কি লিখবো? প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক, হ্যাঁ, তাও হবে। হুম হুম, হ্যাঁ খুব বকছে আজকেও। শোনো, পরিসংখ্যা বিভাজন ছকে দুটো জিনিস থাকে। পরিসংখ্যা বিভাজন ছকে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে শ্রেণী থাকে, আর এটা থাকে হচ্ছে পরিসংখ্যা, যেটা এখানে বলেছি কি ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে শ্রেণী আর ছাত্রছাত্রী সংখ্যা। এটা তো ক্রমযৌগিক পরিসংখ্যা বলেনি, হেডিং এ কি লিখেছো? হেডিংটা দেখে দেখে করতে হতো, ঠিক আছে? শ্রেণী আর ছাত্রছাত্রী সংখ্যা, আর যেটাকে বলবো আমরা পরিসংখ্যা, হয়ে গেছে? আচ্ছা এখন দেখো, হবে, এখন দেখো আমরা শ্রেণী কটা আছে দেখো, 1 2 3 4 5 6টা। সবার প্রথমে দেখো লেখা আছে 10-এর কম। 10-এর কম সর্বনিম্ন কত হতে পারে? 0। তাহলে 0 থেকে 10 শ্রেণী কি হবে? 0 থেকে 10। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে 20-এর কম, তাহলে 10 থেকে 20। 30-এর কম, 20 থেকে 30। দেখছি দেখছি, ও না না না, সরি, লাস্ট লাইনটা হবে না, লাস্টেরটা হবে না, হ্যাঁ 70 হবে না।
যদিও আমাদের একটা ফাঁকা থাকতো, অসুবিধা নেই, ঠিক আছে। 60-এর কম মানে 50 থেকে 60 হয়ে গেল এটুকুনি। এইবার দেখো, এবার বলছে কি 10-এর কম, 10-এর কম কতজন আছে? 17 জন। এর থেকে কম তো কেউ নেই, এখানে তো হচ্ছে না। এবার দেখো বলেছে কি 20-এর কম, 20-এর কম কতজন আছে? 20-এর কম 22 জন আছে। এবার বিষয়টা হচ্ছে কি 20-এর কম 22 জন থাকলে, স্কেল দাও, 20-এর কম যদি 22 জন থাকে, তার মধ্যে 17 জন কেমন? তার মধ্যে 17 জন তো 10-এর কম। আর আমি এখানে শ্রেণীতে বার করবো কি 10 থেকে 20-র মধ্যে, তাই তো? তাহলে এখান থেকে 22 মাইনাস 17 করতে হবে, তাহলে হবে কত? 5। বোঝা গেল? এরপর দেখো 30-এর কম কতজন বলেছে? 29 জন। 30-এর কম বলেছে 29 জন। এবার দেখো 29 জনের মধ্যে 22 জন কেমন ছিল? 20-র কম, তাই না? তাহলে এখান থেকে আমরা 20 বাদ দেবো। কেউ কিন্তু ভুলবশত 17 আর 5 যোগ করে ওই 29 থেকে বাদ দিও না। কি হবে? ও হ্যাঁ 22 হবে, আগেরটা বাদ দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা ইজিলি সুন্দরভাবে লিখে নাও, মানে তোমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে পরপর আগে লিখে নাও। 29-এর পরে কত আছে? 37। তারপরে তারপরে 60। এবার বিয়োগ চিহ্নগুলো দিয়ে নাও। মনে রাখবে যে আগের ঘরটা বাদ দিতে হবে। এখানে 60, আগের ঘরে কত আছে? তাহলে কানের মধ্যে একবার পিঁপড়ে ঢুকে গেছিল। হ্যাঁ, ঢুকে কামড়ে দিয়েছিল রাত্রিবেলা শুয়ে, ঠিক আছে? আমি আবার স্বপ্ন দেখি কানে বোম ফেটেছে। আরে শোনো, ঘামে বালিশ ভিজে গেছে, এদিকে কানে পিঁপড়ে কামড়েছে, আর আমি স্বপ্ন দেখছি বোম ফেটেছে। দেখি বালিশ ভিজা, সত্যি সত্যি ফেটে গেল নাকি। পরে লাইটটা যদি না, খুব ব্যথা ছিল 3 দিন। আচ্ছা, 60 থেকে তাহলে বাদ দেবো কত? 50। 50 থেকে বাদ দেবো কত? আগের ঘরেরটা। 37 থেকে বাদ দেবো কত? আচ্ছা, 29 থেকে কত বাদ দেবো? 22টা দেওয়া আছে। এবার বিয়োগগুলো নিজেদের মতো ভদ্রভাবে করে গেল। বোঝা গেল? ভুল সব। তোমার শ্রেণী ভুল আছে, শ্রেণী ঠিক করো। শ্রেণী নির্দিষ্ট করতে হয়। আরে হনুমান, 10-এর কম তো 0 হয়। 20 বা 20-র কম লিখেছো না? তা 20-র কম তো 10 তো হয়, 0 তো হয়। 60 বা 60-এর কম, 60-এর কম তো 10 হয়, 0 হয়। তাহলে তুমি যেটা লিখেছো সেটা ক্রমযৌগিকের, বুঝতে পেরেছো? আচ্ছা, উত্তরে ঠিকঠাক আছে তো? আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে 7-এরটা। তুমি করে নিচ্ছ একটাও? মিলেছে একটাও? ঠিক আছে। 7-এর গোজে আদিত্য কি হচ্ছে? 7-এরটা, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি ও একটি পরিসংখ্যা বিভাজন ছক করে। আমি লিখেছি প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। আচ্ছা বলো তো বাইরে, পারমিতা, পরিসংখ্যা বিভাজন ছকে কটা লম্ব হয়? মানে এরকম, মানে দেখাচ্ছি, এই যেগুলো শুয়ে আছে এগুলোকে বলা হয় সারি, যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে বলা হয় লম্ব। তাহলে এরকম কটা লম্ব? একটা লম্ব, দুটো লম্ব, তিনটে লম্ব, চারটে লম্ব আছে এখানে। তা পরিসংখ্যা বিভাজন ছকে কটা লম্ব হয়? আরে বাবা, এত লজ্জা শরম বাদ দিয়ে দাও না, ওইগুলো বাদ, ওগুলো ফিল্টার করে দাও, একদম পরিষ্কার উত্তরটা দাও। দুটো। আরে তো ভুল বলার জন্য যদি 5 মিনিট নষ্ট করে দেয় তাহলে কি করে হবে? তৈরি করি কি সব দেখো, ঠিকই বলেছো, দুটো হবে। আর একটা হেডিং এ কি হবে? শ্রেণী। আর এই একটা লম্ব, এই একটা লম্ব, দুটো লম্ব। হ্যাঁ, মাঝখানে দাগ একটা। কি বলো?
ও এই দাগের কথা বলছো? হ্যাঁ, সে দাও, অসুবিধা নেই। ও তাহলে এরম ভাবে লেখো, প্রাপ্ত নম্বর নিচের শ্রেণী, আর এদিকে হ্যাঁ ওরা ওই করতেই তো আছে। এরপরে তখন এই সিলেবাস হিসেবে রাস্তায় বার করবো কম পেলে, তখন ভাল লাগবে আমার, তখন আমি মনে মনে হেসে নেবো। কি সব নেব আমি বলি, করে দিতে পারি, বলা যায় না কিছু। আচ্ছা দেখা যাক, এখানে দেখো একটা কথা বলেছে, প্রাপ্ত নম্বর 60-এর বেশি, এর মানে কি? 60-এর বেশি মানে কত লিখবো? 60 থেকে 70। ঠিক আছে, আচ্ছা আগে লিখে নি, 50, 40, 30, 20, 10 আর 0। সবাই লাস্টের নাম্বারটার সঙ্গে বেশি পরিচিত নাকি? লাস্টেই আছে কেন? ও হ্যাঁ, ও মানে তোমরা ওই প্রথম থেকে উল্টে নিয়ে করেছো? কই দেখি কোনটা? হ্যাঁ ওরকম করে করলো। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে 0 থেকে 10, 20, 30, 40, 50, 60 হয়ে গেছে। আচ্ছা এবার দেখো সবার প্রথমে লেখা আছে কি, প্রাপ্ত নম্বর 60-এর বেশি ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রাপ্ত নম্বর 60-এর বেশি ছাত্রছাত্রীর সংখ্যা 0, তাহলে এখানেও 0ই থাকবে। পরেরটা, 50-এর বেশি কতজন আছে? 16 জন আছে। আচ্ছা এই জন্য এই ব্যাপারটা হচ্ছে কি, 50-এর যারা বেশি পেলো তারা তো 40-এর থেকেও বেশি পেয়েছে, এই জন্য এই ছকটা আমাকে নিচে থেকে উপরে করতে হবে। এখন না না আমি হিসাবটা 19 থেকে উপরে করে নেবো, প্রবলেম কি আছে? তাহলে প্রথমে আমরা স্টার্ট করবো 0 থেকে, তাহলে এখানে কতজন আছে? 100 জন আছে, হয়েছে। তারপরের লাইনে কত আছে? 92 আছে। তারপরের লাইনে আছে 87, তারপরের লাইনে 75, তারপরের লাইনে 40, তারপরের লাইনে 16 হয়েছে। আদিত্য এবার বলো তো, যে 50 বা 50-এর উপরে পেয়েছে, ঘোষ বলবা, যে 50-এর উপরে পেয়েছে সে নিশ্চয়ই 40-এর উপরে পেয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াতে বল, আমি আসছি। আচ্ছা দেখো একটা জিনিস, যে যারা 50-এর উপরে পেয়েছে তারা নিশ্চয়ই নিচে যে 0, 10, 20, 30, 40 এদের সবার থেকে বেশি পেয়েছে না? তাহলে কি করতে হবে? 16 থেকে, ও উল্টো হয়ে যাবে, তাহলে তাহলে উল্টো হয়ে যাচ্ছে, নিচ থেকে শুরু করি। আচ্ছা হ্যাঁ বলো। 10 থেকে, হ্যাঁ উল্টো না এই জন্য গুলিয়ে যাচ্ছে না। আচ্ছা প্রথমে দেখো লেখা আছে 0-এর বেশি, কি লেখা আছে? 0-এর বেশি, তার মানে কি 0 থেকে 10-এর মধ্যে কারা আছে একটু ভাবতে হবে। দেখো 0 থেকে 10-এর মধ্যে যারা আছে, যারা হচ্ছে 10-এর উপরে পায়নি, উল্টোটা ভাবো। বলেছে না 0-এর বেশি, কি বলেছে কোশ্চেনে? 0-এর বেশি, আর আমরা এখানে হেডিং কি করেছি? 0 থেকে 10, তাহলে 0 থেকে 10 যারা পেয়েছে তারা নিচে 10-এর উপরে পায়নি। এবার দেখো 10-এর উপরে কতজনা পেয়েছে, তাহলে 100 থেকে 92 কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে পরিষ্কার বুঝতে পারলাম কি, নিচে যেটা মানে এখানে এখানে যেটা আছে উপরের সংখ্যাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে ইজিলি। তাহলে 92 থেকে কত বাদ দেবো? উপরেরটা 87 বাদ দেবো। 87 থেকে 75, 75 থেকে 40, 40 থেকে 16, 16 থেকে 0 বাদ দেবো। আর উপরে থেকে পাইনি, বাদ দিয়ে কি হবে? ওগুলো তো পাইনি কেউ, ও হয়তো রেজাল্ট ভালো হয়নি কারোর, 60-এর উপরে কেউ পায়নি। তাহলে হলো কত? 16, হুম, এটা 5 হবে না 15 হোক না, 5-ই হবে, 8। ঠিক আছে,
তাহলে একটা কথা বোঝা গেল, যেখানে আমার 0 থেকে 10 থাকবে সেখান থেকে আমাকে শুরু করতে হবে, আর তার আগের ঘর থেকে, মানে যদি আমরা উপর থেকে নিচে শুরু করি তাহলে নিচের সংখ্যাটা বাদ দিয়ে দিতে আসবো, আর যদি নিচ থেকে উপরে শুরু করি তাহলে উপরের সংখ্যাটা বাদ দিয়ে দিতে আসবো। একটুখানি বসো তো, আমি আসি। হ্যাঁ যদি বলো কি হয়েছে, তুমি ভেবো না, আমি আসলে বলবো। কাজ আর কি। আচ্ছা 8-এর কোশ্চেনে আসো। দেখো 8-এর প্রশ্ন বলেছে যে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, মানে যে তথ্য দেওয়া থাকবে তার ছবি আঁকা, দণ্ড লেখো, কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন। উত্তর কি হবে? দণ্ড লেখো, দণ্ড লেখো, খাতায় আঁকতে না বলছে কবে। আচ্ছা এখানে না আরেকটা অপশন মিস করে গেছে, এখানে ওই পাই চিত্র করেছিল না, কোন ক্লাসে? আগের বছর করেছিল। ওই তাহলে যদি পাই চিত্র থাকতো তাহলে পাই চিত্রও কিন্তু ছবি আঁকার মধ্যে পড়তো। হ্যাঁ, চিত্র উপস্থাপন, ছবি কোনটা? এটা কি ছবি? এটা এটা ছক। ছবি কোনটা? দণ্ডচিত্র আগে যেটা আঁকতে লম্বা করে দাগ টাক দিতে, ভেতরে ভেতরে আবার সেই নিজের নাম লিখে ফেলতে, বান্ধবীর নাম লিখে ফেলতে। আদিত্যর খুব সমস্যা হয়ে গেছে বাড়িতে, থাক পরে কথা হবে। 2-এর কোশ্চেনটা 12, 25, 15, 18, 17, 20, 22। আচ্ছা এগুলো আছে তত্ত্বের প্রসার। কি বলেছে? তথ্যের প্রসার। আচ্ছা তথ্যের প্রসার কাকে বলে? আরে 26-এ পরে হচ্ছে। তথ্যের প্রসার কাকে বলে সেটা বলো। তথ্য ছড়িয়ে দিলে প্রসার হয়ে যাবে না?
আচ্ছা, ভুলে গেলে হবে না তো, তথ্যের প্রসার মানে হচ্ছে যে তথ্য শুরু হচ্ছে কোথা থেকে, শেষ হচ্ছে কোথা থেকে। বলো সব থেকে নিম্ন নাম্বার কত, সব থেকে ছোট নাম্বার কত? শূন্য থেকে স্টার্ট হয়েছে। আর সবচেয়ে বড় নাম্বার কত? আরে 8-এর 2-এর অঙ্কে যে কাঁচা তথ্য আছে তার থেকে তার সবচেয়ে ছোট নাম্বার কত? 12, 25, 18, 6। হ্যাঁ, 6 বলো। সব থেকে ছোট নাম্বার হচ্ছে 6। সবচেয়ে বড় নাম্বার কত? 32। তাহলে সব থেকে বড় নাম্বার এবং সব থেকে ছোট নাম্বারের অন্তর মানে বিয়োগফলই হচ্ছে প্রসার। অ্যান্সার কত? অ্যান্সার ডি। পরীক্ষায় আসবে। পয়ের দাম বলছে যে 1 থেকে 5, 6 থেকে 10 এই শ্রেণীর দৈর্ঘ্য কত? তাহলে দেখো 1 থেকে 5 বলেছে, আবার 6 থেকে 10 বলেছে। শ্রেণী দৈর্ঘ্য নির্ণয়ের নিয়ম কি? শেষ থেকে শুরুটা কি করতে হবে? বাদ। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত পেলাম? 4। অ্যান্সার, অ্যান্সার এ 4। কি বলেছে? ও হ্যাঁ, আমাদের এটা ভুল হয়ে গেছে। কেন বলছি? আমি বলছি না, এখানে না না না, ভুল হওয়ার কারণ আছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে শ্রেণীটা বলে দিচ্ছে, দেখো 5 থেকে 6-এর মাঝখানে গ্যাপ আছে। ওই গ্যাপটা পূরণের জন্য 1 লাগবে। মানে আমরা করে দেখি, আমি বলছি কি করে হবে। তাহলে দেখো, যদি আমরা গ্যাপ পূরণ করি তাহলে 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত? 1। হাফ করতে হবে 0.5। তাহলে ছোট থেকে বাদ, বড়র সঙ্গে যোগ। ছোট থেকে বাদ দিলে কত? 0.5। 5-এর সঙ্গে 0.5 যোগ করলে 5.5, কমা 6 থেকে 0.5 বাদ দিলে 5.5, বিয়োগ করলে আর 10 থেকে 10-এর সঙ্গে যোগ করলে 10.5। এইবার দেখো এক্ষেত্রে দেখো কত হচ্ছে, 5.5 থেকে 0.5 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 0। এখানে হলো 5। এখানেও তুমি দেখতে পারো 10.5 থেকে 5.5 বাদ দিয়ে দাও, তাহলে 5.0। উত্তর হচ্ছে কত? অ্যান্সার বি 5। না, বিশ্বাস তো করি, কিন্তু ক্যালকুলেশন আগে আনতে হবে তো। ঝেপে টুকে দিলাম। ও স্কেলটা নিয়েও নিছো? বাহ, খুব ভালো করেছো। আমি ওটাই ভাবছি স্কেলটা গেল কোথায়। যদি এই পর্যন্ত স্কেল জমা রাখতাম না, এই বছরে 100টা স্কেল পার হয়ে যেত। হ্যাঁ শিওর। হ্যাঁ শোনো, আমি একবার স্কেল জমা নিয়েছিলাম, মানে একটা ব্যাচ থেকে 4টে স্কেল জমা হয়েছিল। যে ছোটা স্কেল ফেলেছিল পরের দিন সে আবার নতুন স্কেল এনেছে, আবার ফেলেছে। আর তাহলে একটা লোকের কটা স্কেল হলো? 2টো। তাহলে এই করতে করতে তো প্রচুর স্কেল জমা হয়ে যাবে। তারপরে কে যেন বলছিল যে স্কেল নিয়ে বেঁচে দাও ভাঙড়ির তলে। 8-এর আইভি বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো। আচ্ছা, মধ্যবিন্দু কি করে বার করতে হয়? হ্যাঁ, সূত্র। আচ্ছা এবার দেখো, ব্যাপারটা হচ্ছে মনে করে বলেছে না 1 থেকে 5, ধরো একটা শ্রেণী আছে 1 থেকে 5 আছে না? তাহলে 1 থেকে 5-এর মধ্যমান বার করবো কি করে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 1 যোগ 5 বিয়োগ 2 এই ভাগ 2 মানে কত হচ্ছে? 3। তাহলে এটা হচ্ছে এর মধ্যমান। বুঝতে পারলাম? কে? হ্যাঁ, বইতে সবই তো আছে, পড়ে তো আসুনি, দাগিয়ে তো দিয়েছিলাম। আচ্ছা দেখো, এখানে বলেছে যে মধ্যবিন্দু যথাক্রমে কত বলেছে? 15, 20, 25, 30। আচ্ছা আমাকে বলো তো 15 থেকে 20 কত ঘর? 5 ঘর। আচ্ছা তুমি কি বলছো? কি বার করা? হ্যাঁ, নিম্ন শ্রেণী দেখো, ঊর্ধ্ব সীমা ও। আচ্ছা, ঊর্ধ্ব শ্রেণী নিম্ন শ্রেণী বলে কিছু হয় না, হয় ঊর্ধ্ব সীমা অথবা ঊর্ধ্ব সীমানা আছে। কোশ্চেন নাম্বার কত? হ্যাঁ, ও বাবা, তাহলে কি করে হবে? আগে এটাই আসো। আচ্ছা দেখো, মধ্যমান কত দিয়েছে? মধ্যমান কত দিয়েছে? 15 থেকে 20। তাহলে মানে হিসাব মতো দুটোর মধ্যে গ্যাপ কত?
5। আচ্ছা একটা কথা বলতো, মধ্যমান মানে কি? একটা সংখ্যা মধ্যে আছে, তার আগে একটা সংখ্যা থাকবে, পরে একটা সংখ্যা থাকবে, তাই তো? তাহলে আমাকে করতে হবে কি, দুটো মধ্যমানের যে পার্থক্য তাকে অর্ধেক করতে হবে। কত? আড়াই। তাহলে 20 থেকে আড়াই বাদ দিলে, 20 থেকে আড়াই বাদ দিলে 17.5। তাহলে ফার্স্টে কত থাকবে? 17.5। লাস্টে কত থাকবে? হ্যাঁ, আড়াই যোগ করলে 22.5। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার বি। রাশি বিজ্ঞানের অঙ্কগুলো সহজ বুঝতে পারোনি? আচ্ছা আমি আচ্ছা আসছি, ভিড়টা আসছি। রিয়া বলছে বুঝতে পারিনি। শোনো, ব্যাপারটা হচ্ছে মধ্যমান কত বলেছে? 20। যারা বুঝতে পারোনি একবার দেখে নাও, মধ্যমান কত বলেছে? 20 হয়েছে। এখন আমরা দেখবো যে দুটো মধ্যমানের পার্থক্য কত? 5। এখন মধ্যমান মানে কি? যে শ্রেণী আছে তার মাঝখানের সংখ্যাটা আমরা জানি, দুই পাশে দুটো সংখ্যা আমরা জানি না, তাই না? এই জন্য আমরা কি করবো, দুটো মধ্যমানের মধ্যে পার্থক্য দেখব। কত আছে? 5। তাহলে হাফ এদিকে যোগ, হাফ এদিকে বিয়োগ। তাহলে 5-এর অর্ধেক কত? আড়াই। তাহলে 20 থেকে আগের সংখ্যা বার করতে গেলে আড়াই বাদ দেবো, আড়াই যোগ করব। না, ব্যাপারটা যে 15 সঙ্গে করলেও হতো, কিন্তু কোশ্চেনে বলেছে কি আমাদের একটা সংখ্যা আছে যাদের মধ্যবিন্দু 20। যেহেতু 20 বলে দিয়েছে কোশ্চেনে, ওই জন্য আমরা 20 ধরে করেছি। তুই 15 ধরে করতে পারতো যদি কোশ্চেনে বলতো। 15 ধরলে কত হতো? 12.5। আর এদিকে হতো 17.5। কিন্তু আমাকে তো 20 ধরে করতে বলেছে, ওই জন্য আমরা 20 ধরে করলাম। বুঝতে পারলাম? আচ্ছা এরপরে চলে আসবো 8-এর ভি। হ্যাঁ সে তো ভালোই বলেছো। বলেছে কি একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, পরিষ্কার বলে দিয়েছে মধ্যবিন্দু কত? 10, এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে? দেখো 1 থেকে 5 যদি কোনো একটা শ্রেণী হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত? 5 থেকে 1 বাদ দিতে হবে, 4, তাই তো? মনে রাখতে হবে যে শ্রেণী দৈর্ঘ্য আর মধ্যমান সেম হয়, শ্রেণী দৈর্ঘ্য আর মধ্যমান একই হয়। চোখে কি হয়েছে? হয়নি? লজ্জা লাগছে? কার দিকে? তোমাকে দেখতে লজ্জা লাগছে? ও ও আচ্ছা, অত লজ্জা পেও না, আমরা মানছি, ঠিক আছে, তুমি লজ্জা পেও না, তাহলে হবে। আচ্ছা একটা জিনিস একটু মনে রাখতে হবে, শোনো শোনো, এই কথা না, কথা না, কথা না, এই যে কথা না। আচ্ছা আমরা একটা শ্রেণী ধরে নিই, ধরো 1 থেকে 10 হচ্ছে একটা শ্রেণী। এই যে গল্পগুলো মনে করো 1 থেকে 10 হচ্ছে একটা শ্রেণী। তাহলে পরের শ্রেণীটা কত? ও সরি, 0 থেকে 10 হচ্ছে একটা শ্রেণী। তাহলে পরের শ্রেণীটা কত হবে? 10 থেকে 20 হবে, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো তো শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? 10 থেকে 20 শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য সমান সমান 20 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 10। ক্লিয়ার? আর মধ্যমানে আসি, ভালো করে দেখো। মধ্যমান, শ্রেণীর মধ্যমান, তাহলে 10 আর 20 যোগ করলে কত? 30। 30কে 2 দিয়ে ভাগ করলে 15। দাঁড়াও, আর এর আগের মধ্যমান কত? 0 আর 10 যোগ করলে, হ্যাঁ হ্যাঁ মানে যোগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, ঠিকই বলেছে 5। আচ্ছা বলো তো দুটো মধ্যমানের মধ্যে পার্থক্য কত? প্রথমটার মধ্যমান 5, 10 না? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, ভালো করে দেখবা, শ্রেণীর দৈর্ঘ্য আর মধ্যমান দুটোর পার্থক্য কি হয়? সমান হয়। শ্রেণীর দৈর্ঘ্য আর মধ্যমান দুটোর পার্থক্য কি হয়? সমান। কোশ্চেন দেখো, কোশ্চেনে বলেছে কি একটি শ্রেণীর মধ্যবিন্দু কত বলে দিয়েছে? 10। মধ্যবিন্দু কত বলেছে? 10। আর বলেছে কি প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6। প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য কত? আচ্ছা তুমি শ্রেণী দৈর্ঘ্য বুঝতে পেরেছো? শ্রেণী দৈর্ঘ্য বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা তাহলে প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য কত বলেছে? 6 বলেছে। আচ্ছা আমাকে বলো তো শ্রেণী দৈর্ঘ্য মানেটা কি? যে দুটো পদ আছে তাদের মাঝখানে দূরত্ব, আর তাদের মাঝখানে দূরত্বের মাঝখানের যে পদটা সেটাকে আমরা কি বলছি? মধ্যমান, তাই না? তার মানে 10 এর দুই পাশে দুটো সংখ্যা হবে, কোন সংখ্যাটা 10-এর থেকে বড়, কোন সংখ্যা 10-এর থেকে ছোট। কিন্তু প্রশ্ন হচ্ছে কত বড় কত ছোট? জানিস এটা? শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে? 6। শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে? 6 বলেছে। তাহলে অর্ধেক করতে হবে ওটাকে।
তিন, 6 রাতে কত 3, তাহলে এদিকে সংখ্যাটা পাবো কি করে 10 থেকে 3 বাদ দিয়ে, তাহলে 10 বিয়োগ 3, আর এদিকে সংখ্যাটা কত পাবো 10 যোগ 3, তাহলে হলো কত 7, আর এদিকে কত হলো 13। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিম্ন সীমা আমাদের 7। গড়াই বুঝতে পারোনি? আচ্ছা শোনো, মনে রাখবা কি একদিন মনে রাখতে হবে কি মধ্যমানগুলোর পার্থক্য কি বললাম, মধ্যমান মানে প্রথমটার মধ্যমান আর পরেরটার মধ্যমানের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। বলতে বললাম, বলতো মধ্যমান কোথায় থাকে? বলো মধ্যমান কোথায় থাকে? দুটি সংখ্যার মধ্যে না, আমি টুকে দিচ্ছি আরেকবার। এই শোনো ভালো করে দেখো, 0 থেকে 10 বড়াই শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে 0 থেকে 10-এর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে তার মাঝের সংখ্যাটাকে আমরা কি বলবো মধ্যমান। তাহলে বলো তো 5-এর থেকে 10 কত ঘর, তাহলে এদিকে +5 করতে হবে তাই তো, আর এদিকে 5-এর থেকে 0 কত ঘর 5 ঘর, তাহলে কি মধ্যমানের থেকে আগের সংখ্যাটা পেতে গেলে আমাকে 5 বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? এবার বলো তো 0 থেকে 10-এর মধ্যে শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10-কে আমরা 2 দিয়ে ভাগ করে কত পেলাম 5 পেলাম না, তাহলে শ্রেণী দৈর্ঘ্যকে আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, যে মধ্যমানের সঙ্গে যদি যোগ করি তাহলে পাবো ঊর্ধ্বমান বা ঊর্ধ্বসীমা, আর মধ্যমান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে পাবো নিম্ন সীমা। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে আমাদের মধ্যমান কত বলেছে, তাহলে আমি লিখে নিই মধ্যমান, এদিকে লিখে নাও ঊর্ধ্ব সীমা, আর এদিকে লিখবো কি নিম্ন সীমা। তাহলে এখানে আমাদের মধ্যমান কত বলে দিয়েছে 10, মধ্যমান কত বলে দিয়েছে 10, আর শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে 6। তাহলে আমাদের কাজ কি হবে, শ্রেণী দৈর্ঘ্যকে আগে অর্ধেক করে নেওয়া, আর এই অর্ধেক সংখ্যাটা দিয়ে আমাদের কাজ করতে হবে তাই তো। তাহলে মধ্যমানের সঙ্গে এই অর্ধেক সংখ্যাটা যদি যোগ করি তাহলে কি পাবো ঊর্ধ্বসীমা, কত হবে সেটা 13, আর এদিকে কি করতে হবে মাইনাস, তাহলে মধ্যমান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কি পাবো নিম্ন সীমা। তা আমাদের কোশ্চেনে কি বার করতে বলেছে নিম্ন সীমা, তাহলে অতএব নির্ণীয় নিম্ন সীমা সমান সমান 7, অ্যান্সার অ্যান্সার বি। কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? একবার বলি জিনিসগুলো সহজ তো, বলতে জন্য ভালো লাগছে খুব। পরিবেশ হ্যাঁ দেরি আছে তো, এখন কি কালকে শুধু ডাউট সলভ হবে আর ভৌত বিজ্ঞানের পড়া দেবো। ভৌত বিজ্ঞানের কোশ্চেন দিতে হলে দেবো। অ্যাসিড খার, অ্যাসিড খারের প্র্যাকটিক্যাল আছে কিন্তু তোমরা দেখতে পাবে না, মানে আমি তোমাদের দেখাবো তুমি দেখতে পাবো না। ব্যাপারটা হচ্ছে অ্যাসিড, ভালো করে আমি বলছি কেন বলো তো, বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে অ্যাসিডকে গরম করতে হবে, এবার অ্যাসিড গরম করলে খুব ক্ষতিকারক গ্যাস বেরোয়, এবার গ্যাসের সামনে তো তোমাকে নিয়ে যেতে পারবো না, মাছকেও কাজ হবে না, আর করতে পুরো ছাদের উপরে গিয়ে হবে। অবশ্য দেখতে পাবো কিছু না কিছু তো দেখতে পাবা। আচ্ছা মুছে দিলাম হ্যাঁ। আচ্ছা 9-এর কোশ্চেনে চলে আসি। 9-এর এরা হাসি মুখে ফেল করবে, কি করে হবে। ও 9-এর কোশ্চেনে চলে আসি, বলছি এবার ডি পাবো না। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। দেখো 9-এর প্রশ্নে বলেছে যে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা, এই কোশ্চেন কথা না, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানা কত। ভালো করে শোনো, কোশ্চেনে কি বলেছে একটু দেখে নাও। দেখো কোশ্চেনে বলেছে কি সর্বত অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা, অবিচ্ছিন্ন মানে নিশ্চয়ই এরকম, যদি 0 থেকে 5 হয় তাহলে 5 থেকে 10 হবে,
মানে এই কোনায় যেটা এখানে যেটা ঊর্ধ্বসীমা সেটা পরেরটার নিম্নসীমা, পরপর ঠিকঠাক আছে, কোনো ফাঁক ফোকর নেই। কিন্তু বিচ্ছিন্ন কোণগুলো 0 থেকে 5 আবার 6 থেকে 10, তাহলে এই দুটো কি একই না আলাদা? আলাদা মানে কি 5 থেকে 6 এর মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন পরিসংখ্যা। কি বলবো? বিচ্ছিন্ন শ্রেণী। কিন্তু আছে, পড়া দিয়েছি, তুমি পড়োনি, ফাঁকিবাজ। আর এটা আগের দিনও বলেছিলাম। আচ্ছা দেখে নাও, তাহলে আমাকে আমার কোশ্চেনটা কিরকম, এইরকম, যেটা হচ্ছে অবিচ্ছিন্ন। আমার কোশ্চেনটা কেমন? অবিচ্ছিন্ন। আচ্ছা, অবিচ্ছিন্ন বলে দেওয়ার কারণ হচ্ছে কি, অবিচ্ছিন্নর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য কি হয়, সমান হয়, এবং মধ্যমানগুলো কি হয়ে যায়, পরিষ্কার করে পাওয়া যায়। এবার চলে আসি, কোশ্চেনে বলেছে কি, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম। আগে অঙ্কটা এক লাইনে করে নি, তারপরে বড় করে করবো। আগে একটা এক লাইনে করে নি, বড় করবো। ভালো করে দেখো, আমি একটা শ্রেণী লিখছি 0 থেকে 5, এটা আমাদের শ্রেণী ধরে নাও, হয়েছে? তাহলে বলো তো তুমি, এইটার নাম কি? না, ও এখানে লেখা আছে ঠিক, নিম্ন শ্রেণী সীমা। এটার নাম কি? নিম্ন শ্রেণী সীমা। আর লাস্টেরটার নাম কি? নিম্ন শ্রেণী না, বাপরে বাপ রে বাপ। হ্যালো, আচ্ছা এটাকে কি বলো, নিম্ন শ্রেণী সীমানা। আচ্ছা এই পরেরটা কি 5, তাহলে কি হবে বলো তো পায়েল? বলো পায়েল, 5 কি হবে? এটা যদি নিম্ন হয় তাহলে এটা কি হবে? লেখা আছে, দেখে বলতে পারো। হ্যাঁ, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। কে? হ্যাঁ, তাহলে উচ্চ লিখো, ঊর্ধ্ব আর উচ্চ একই। আর ঠিক আছে, উচ্চ শ্রেণী সীমানা। তাহলে আমাকে একটা কথা বলো তো, 5, সরি 0 আর 5-এর মাঝখানে যে পদটা হবে সেটাকে আমরা কি বলবো? ওরে বাপ রে বাপ, না হয়েছে। তাহলে আমাকে বলো, উচ্চ শ্রেণী সীমানা নিম্ন শ্রেণীর মাঝখানেটা কি হবে? মধ্যমান। একদম, কি বলে দিয়েছে? মধ্যমান। এবার আমাকে কোশ্চেনে কি আছে দেখো, কোশ্চেনে কি বলে দেখো, মধ্যবিন্দু এম বলে দিয়েছে, তাহলে মধ্যমান বলে দিয়েছে এম। উচ্চ শ্রেণী সীমানা কত বলে দিয়েছে? ইউ। আর আমাকে বার করতে বলেছে কি, নিম্ন শ্রেণী সীমানা কত হবে, তাই তো? কোশ্চেনে কি বলেছে, মধ্যমান কত? এম। উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে ইউ, তাহলে নিম্ন শ্রেণী সীমানা কত? তাহলে আমাকে একটা কথা বলো তো, উচ্চ শ্রেণী সীমানা আমরা কি করে পেয়েছিলাম? মধ্যমানের সঙ্গে এই দুটো সংখ্যার মাঝখানের যে পার্থক্য সেটা বিয়োগ, যোগ করে ঠিক, তার মানে হ্যাঁ, তার মানে বিয়োগ করলে আমরা পার্থক্যটা পাবো। মানে মধ্যমান আর উচ্চ শ্রেণী সীমানার পার্থক্য কত বলো? মধ্যমান আর উচ্চ শ্রেণী সীমানার পার্থক্য কত, মানে মধ্যমানের থেকে উচ্চ শ্রেণী সীমানা কতটা বড়? ইউ থেকে এম বাদ দিতে হবে, তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। ইউ থেকে এম বাদ দিলে কি পাবো? পার্থক্য পাবো। আচ্ছা এবার বলো তো, তাহলে এই যে পার্থক্যটা পেলাম, এখন মধ্যমান থেকে যদি এই পার্থক্যটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? নিম্ন শ্রেণী সীমানা। এম এর সঙ্গে ইউ মাইনাস এম যোগ করলে কত? প্লাস এ মাইনাস এম কেটে গিয়ে ইউ হয়, উচ্চ শ্রেণী সীমানা পাই। তাহলে এম এর মধ্যমান থেকে পার্থক্যটা বাদ দিলে আমরা কি পাবো? নিম্ন শ্রেণী সীমানা। তাহলে কি হবে? এম মানে বড়, এম থেকে ইউ মাইনাস এম বাদ, তাহলে এম মাইনাস ইউ প্লাস এম, তাহলে 2m মাইনাস ইউ, এটা হচ্ছে আমাদের নিম্ন শ্রেণী সীমানা। বুঝা গেল? এবার এটা হচ্ছে মানে বোঝার জন্য ধারণা, তোমরা লিখে নিতে পারো। এরপরে আবার অঙ্কটা শুরু হবে, এটা এবার হচ্ছে অঙ্ক শুরু হচ্ছে, এটা বোঝানোর জন্য ছিল। এটা আমার মতে টুকে রাখা উচিত, বাড়িকে বুঝবা কি করে পরে, এখনো 2 মাস পরে পরীক্ষা, ও তখন আর মনে থাকবে না, টুকে রাখো। আচ্ছা আচ্ছা, অঙ্কটা শুরু কিন্তু এখান থেকে হচ্ছে, ঠিক আছে? মেন, হ্যাঁ মেন লেখা 3-4 লাইনে হয়ে যাবে, দেখে নাও। লিখবো যে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার
অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু বা মধ্যমান দীর্ঘি এক জায়গায় হচ্ছে দিয়েছি, বইতে কি আছে গো? দীর্ঘি, তাহলে দীর্ঘি। ঠিক আছে। এম এবং উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে উচ্চ শ্রেণী সীমানা ও মধ্যমানের পার্থক্য হবে সমান সমান উচ্চ শ্রেণী সীমানা থেকে, মানে ইউ থেকে আমরা মধ্যমান মানে এম বাদ দিয়ে দেবো। কার পেটে ব্যথা করছে? এই বাড়ি, আমি ডাক্তার না কিন্তু। হ্যাঁ, ইমার্জেন্সির সময় তখন আমি তো আর ডাক্তার না, তখন আমি কিছু করতে পারবো না। মধ্যখানে দীর্ঘ কি হবে? আচ্ছা, আমি দীর্ঘি দিয়ে দিয়েছি, দীর্ঘি থাক, আমি ওগুলো চেঞ্জ করবো না। নিজেরা লিখে না একটু। এই দীর্ঘি আসলে খুব কনফিউশন। আচ্ছা, এর পরের লাইনে উত্তর হয়ে যাবে, তাহলে লিখবো অতএব নির্ণেয় নিম্ন শ্রেণী সীমানা সমান সমান, তাহলে নিম্ন শ্রেণী সীমানা কি করে বার করব? মধ্যমান এম থেকে আমরা পার্থক্যটা বাদ দিয়ে দেবো ইউ মাইনাস এম, তাহলে এম মাইনাস, আর জিনিস দেখো এই ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা সংখ্যা যাই থাক সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে ইউ প্লাস এম, তাহলে দুটো এম প্লাস আকারে আছে, তাহলে 2m অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু। এবারে হস্যু দিয়ে উত্তরটা লিখে নাও, দিয়ে উত্তরটা মিলিয়ে নাও। ঠিক আছে। তাই নাকি? হাঁপায়নি গো, পায়ে খুব ব্যথা। এই কথা না, নয়ের বি। বিট্টু কোথায়? কই ঘুমিয়ে বলে নাকি? আচ্ছা লেখো লেখো। তাহলে স্নেহা সঞ্চারিত খুব গল্প করছে দেখছি, আর তুমি কাঠটা টুকে দিচ্ছ। বাবা কি ভালোবাসা, নিজের হাতে ব্যথা করছে, ওরটা টুকে দিচ্ছে। ও মানে ওরটা করছো, বাবা তাদের ঢুকো। কি বলো বলুক ওই কেরিয়ার করে বলি বাউন্ডার পাশে বলি পরীক্ষা প্রতিদিনই বসি, পরীক্ষা দিন আমি পড়াই আর বস আর বাপরে বাপ, সেলিব্রিটি তো। হ্যালো, আছি তো। কিছু বলবা? ঠিক আছে, টাকা শেষ সবার? আচ্ছা, 9 বিয়েরটা তাহলে ছেলেগুলো বিজ্ঞানে শূন্য পেয়েও লজ্জা শরম বলে কিছু নেই, নির্লজ্জের মতো গল্প করছো তখন থেকে।
কত? এক। ছি 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 ছি, এক তো তোমাদের নাম রোল লেখার জন্য দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খাতাটায় নামের জন্য নাম্বার ছিল না। হ্যাঁ। আচ্ছা এখানে কোশ্চেনে তোমাদের বই থেকে ঠিক করে দেওয়া আছে দেখি। ঠিক আছে। আচ্ছা এই সবার বই ঠিক আছে তো, একটা কোশ্চেন এখানে গন্ডগোল আছে, গড়াই বই দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবার বই ঠিক আছে, আমারটাই ভুল আছে। আসলে এই যে একটা ছক আছে না, শ্রেণী পরিসংখ্যা, এটা সি নাম্বার কোশ্চেন। তোমাদের বইতে তো দিয়ে দিয়েছে, আমারটাই দেওয়া ছিল না। হ্যাঁ আমি কেটে কুটে আবার সি লিখেছি, ঠিক আছে। আচ্ছা বি এর কোশ্চেনটা দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু কত? 42 আর শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে উচ্চ শ্রেণী উচ্চ ও নিম্ন সীমা কত লেখো? একটু আগে বললাম না? তাই যদি মধ্যমান 42 হয় আর বলেছে কি শ্রেণী দৈর্ঘ্য কত? 10, তার মানে কি 10 এর অর্ধেক 5, তাহলে 42 এর সঙ্গে এদিকে 5 যোগ করতে হবে আর এদিকে 5, হ্যাঁ 37। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, এটা লিখতে হবে না। হ্যাঁ 37 আর 47, হ্যাঁ না, লেখো লেখো যে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য 10। এরপরে একটা ভাষা আছে, ওটা দেখতে হবে। ভালো ভাষা, ভালো ভাষা। আচ্ছা শ্রেণী দৈর্ঘ্য 10, অতএব শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক, এই কথা না, 10/2 = 5, অতএব শ্রেণীটির নিম্ন সীমা। তাহলে আমাকে সঞ্চারী বলবে নিম্ন সীমা কি করে বার করব? সঞ্চারী বলে ফেলো নিম্ন সীমা কি করে বার করব? নিম্ন সীমা কি করে বার করতে হয়? নিম্ন মানে ছোট, বিয়োগ করে বার করতে হবে। তাহলে মধ্যমান ছিল 42, তার থেকে আমাদের শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক 5, এটা বাদ, কত হবে? 37। আর শ্রেণীর উচ্চ সীমা কত হবে? 42 এর সঙ্গে মধ্যমান যোগ করে দেবো, তাহলে হবে 47। এরপরে আলাদা করে উত্তরটা লিখবা। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, বইতে কিন্তু উচ্চ সীমা আগে চেয়েছে, নিম্ন সীমা পরে চেয়েছে, ওই জন্য উত্তরে দেখবা 47,37 দেওয়া আছে, একটু খেয়াল করে ঠিকঠাক করে লিখবা। তাহলে তো উত্তরে ভুল দেওয়া আছে। উচ্চ সীমা 47 হবে, নিম্ন সীমা 37 হবে। হ্যাঁ পরিষ্কার করে লিখে দেবো, এই তো লিখে দিয়েছি তো। নিম্নমান দন্তের নয় দীর্ঘিময় নয়। বাপরে বাপ, হ্যালো, বাহ খুব ভালো যাচ্ছে।
এরিয়া কি মানে কিছু কি তো কি হচ্ছে বল এত বড় আগে তুমি তো আমার বলে করে উঠেছি পাওলা পাশে বলে সব যদি বলেছে এটা পাওলা তো বলে এই তো আমরা করি না এই পাওলা থেকে মাল করে না বলে না ব্যাংক থেকে খাতা বলে পাশে রেখে লিখছে পাওলা লিখতে পারি ওরা তো এইভাবে নাম্বার বাছবে জানি এই ঘরে খাতা খুলে কেন না টাকা হাতে পারে ছিল এই বইটা আমার আমি লিখছি আমাদের করাই আমাদের ওঠার দরকার নেই তুমি গেলে তো বেশি পারবে না ওই যে পরীক্ষা দিলে পরে দিন করে আর কি 26 পরীক্ষায় দেখা যাবে পরীক্ষা বেশি পাবো পরীক্ষা করে দেখা যাবে তোরা সমস্যা না কিছু লিখে লাগা আমরা তো কি করতে পারি তোরা করে দেখা একটা দেখি তাহলে আমাদের তো বড় টুকলি বাজবে না রিয়া তুমি জানো না মূর্খদের সঙ্গে তর্ক করতে নেই আয়ত্ত তুমি জানো না হ্যাঁ জানিস না যে ওদের সাথে কথা বললাম নিজে হ্যাঁ বলতেই পারে সব বলতে নেই একদম আচ্ছা 9C দেখো সি এর কোশ্চেনে কি বলা আছে সি এর কোশ্চেনে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে দীপ বলো তো এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে এটা ক্রম যৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা নাকি সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা দেখা যাক কারটা ঠিক হয় আর বলতে হবে না সাধারণ ক্রমযৌগিক হলে লেখা থাকবে 10-এর বেশি না না পরপর তো এখানেও পরপরই আছে আচ্ছা আচ্ছা এরপরে কোশ্চেনে কি বলেছে দেখো উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব লেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আচ্ছা পরিসংখ্যা ঘনত্ব মানে মনে নেই পেজ উল্টাতে পরিসংখ্যা ঘনত্ব বার করে দেখো কি লেখা আছে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে আসুন দেখো কে পারে বলতে এই তো পেয়েছে ছেলেটা কি লেখা আছে না বলো পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য ঘনত্ব মানে এটা মুখস্থ রাখতে হবে এগুলো হয়তো সব যাবে না অনেক বড় খাতা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খুব বেশি লিখি প্রদত্ত এই কথা না আচ্ছা আমি আরেকটা জিনিস আগে বার করিনি শোনো পরিসংখ্যার ঘনত্ব মানে কি পেলাম শ্রেণীর দৈর্ঘ্য বাই না ভুল বললাম পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে শ্রেণীর দৈর্ঘ্যগুলো আগে লিখে নেব শ্রেণীর দৈর্ঘ্যগুলো আগে লিখে নেব আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে শ্রেণীর দৈর্ঘ্যগুলো ঠিকঠাক আছে না গন্ডগোল আছে বলো তো বিচ্ছিন্ন আছে আগে কি করতে হবে অবিচ্ছিন্ন করতে হবে হ্যাঁ প্রথমে লিখবো যে প্রদত্ত শ্রেণীর শ্রেণীর সীমা আচ্ছা একটা জিনিস দেখো তো উত্তরে কি আছে আগে তারপরে করছি কত লেখা আছে 0.6 আছে দাঁড়াও দেখি আগে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আমরা ঠিকই করছি 0.6 আচ্ছা লিখি প্রদত্ত শ্রেণীর শ্রেণী সীমানা আচ্ছা এইভাবে লিখে না অন্যভাবে লিখো এভাবে লেখো লেখো যে প্রদত্ত বিচ্ছিন্ন পরিসংখ্যা
বিভাজন তালিকাকে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন হুম হুম। ও ও খুব মিস্টেক। আচ্ছা, প্রদত্ত বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকাকে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকাতে রূপান্তর করলে প্রথম শ্রেণীটি হবে। হ্যাঁ, রূপান্তর করলে প্রথম শ্রেণীটি হবে। তাহলে প্রথম শ্রেণীটি কত হবে আমরা রাফে একটুখানি করে নিই। হ্যাঁ, প্রথমে বলতো পার্থক্য কত আছে? না, 4 কোথায় আছে? ধরো 70 থেকে 74, 75 থেকে, হ্যাঁ 1 আছে, তাই না? তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাই তো? তাহলে প্রথম শ্রেণীতে আমাদের কত আছে? 70 আর 74। তাহলে 70 থেকে আমরা কি বাদ দেবো? 0.5 বাদ দেবো, আর 74 এর সঙ্গে 0.5 যোগ করব। 70 থেকে 0.5 বাদ দিলে কত হবে? 69.5, 74.5। ক্লিয়ার? তাহলে প্রথম শ্রেণীটি কত হলো? 69.5 থেকে, আচ্ছা এটা কিন্তু থেকে বিয়োগ চিহ্ন না, মনে রাখতে হবে 74.5। হ্যাঁ, তাহলে লিখবো অতএব শ্রেণী দৈর্ঘ্য, অতএব শ্রেণী, হ্যাঁ অবশ্যই, না বাড়িকে বুঝবে কি করে? অতএব শ্রেণী দৈর্ঘ্য, তাহলে আরো মঙ্গল। তাহলে বলো শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 74.5 থেকে 69.5 বাদ দিতে হবে, তাহলে হবে কত? 75 থেকে 70, 70 থেকে 75 বাদ দিলে কত? 75 থেকে 70 বাদ দিলে 5। তাহলে 0, 9 আর 5 এ 14, তাহলে 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য পেলাম 5। ফাইভ, শুধু 5 পয়েন্ট লিখলে হতো। আচ্ছা, এরপরে আমাদের যেটা লিখতে হবে, আরেকটা কি দরকার? শ্রেণী দৈর্ঘ্য বেরিয়ে গেল, আরেকটা কি দরকার আমাদের? ও আচ্ছা, দাঁড়া, এখানে না একটা কথা অ্যাড করতে হবে এখানে। ও শ্রেণী দৈর্ঘ্য তো সবার সমান, ঠিকই আছে, ঠিকই আছে। এবার লিখব এবং প্রথম শ্রেণীর পরিসংখ্যা, বলো প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত? এই যে পেছনে প্রিয়াঙ্কা বলো, কোশ্চেনে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত লেখা আছে ছকে? 3, ঠিক বলেছ, সমান সমান 3। তাহলে অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, বলতো করবাবু ঘনত্বের সূত্র কি? শুনতেই পেলো না। ঘনত্বের সূত্র কি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই, হ্যাঁ এটা সূত্র। তাহলে বলো তো পরিতা, এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য রিয়া বলো। আচ্ছা 5, আর পরিসংখ্যা, তাহলে 3 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো রাফে? 0.6। উত্তর দেখে দেখে বললাম। যেসব বাচ্চারা পারবে না তাদের জন্য।
তোমরা চৌবাচ্চা ঠিক আছে, কিন্তু বড় সাইজের চৌবাচ্চা। হ্যাঁ, আমি তো চৌবাচ্চা নেই, আমি তো ডোবা হয়ে গেছি, পুকুর। না দাদা, সমুদ্র। না, সমুদ্র তুমি আর 2 বছর পড়াও, তুমি 3 চলে যাও। আরে আজ তোকে বলেই রেখেছি তো, 1500 টাকা সিট বুক করা আছে তোমার, আনন্দের সঙ্গে। হিমালয়ে গিয়ে একদম তপস্যা। ও, হিমালয়ে যাওয়ার জন্য আগে টাকা পয়সা গুছিয়ে নি, না যেতেও তো পারবো না। দাদা, তোমার হিমালয়ে যেতে হবে। আজ তো পারবে না, যাবো না, তুমি যাইতে তো ডিএ করবে। আজ তো পারবে, ওর মুড খারাপ থাকলে পারবে। বলো, এই দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে উত্তর লিখে নাও। আমি যতভাবে এই কথাটা মনে করবো, এটা মনে করি দে। আরে তো বলবো। ওগুলো তো লাগবে না, আমাকে শুধু প্রথম শ্রেণীর বলেছে। যদি দ্বিতীয় শ্রেণীর বলতো তাহলে আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করতাম। এবার ডি এর অঙ্কটা, এই ডি এর অঙ্কটা দেখো। ডি বলেছে কি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। আচ্ছা, এবার প্রশ্ন আছে এখানে কোন প্রশ্নের বলেছে বলতো? সিতে যেটা দেওয়া আছে সেটাতেই, যে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। এবার আপেক্ষিক পরিসংখ্যা সূত্রটা দেখে নাও বইতে, বলো। উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে মোট পরিসংখ্যা মানেটা আমাদের বুঝতে হবে। মোট, ওটা নেই বইতে। আচ্ছা, মোট পরিসংখ্যা মানে কি বলতো? এখানে দেখো শ্রেণী কটা আছে বলতো? 4টে শ্রেণী আছে। 4টে শ্রেণীতে পরিসংখ্যার সংখ্যাগুলো কি কি? 3, 4, 5 আর 8। এই সবগুলোকে যোগ করলে আমরা কি পাবো? মোট পরিসংখ্যা। মানে পরিসংখ্যাগুলোর যোগফলকে আমরা কি বলি? মোট পরিসংখ্যা। তাহলে মানে মোট পরিসংখ্যা 20 হচ্ছে। হ্যাঁ, উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কি? এখানে কোন শ্রেণীর পরিসংখ্যাটা বার করতে বলেছে দেখো, লাস্টেরটা। তাহলে লাস্টেরটার 85 আর 89 এর পরিসংখ্যা বার করতে হবে। দেওয়াই আছে, দেওয়াই তো আছে, ক্যালকুলেট কি করবা? দেওয়া আছে না পরিসংখ্যা 8। ওরে বাবারে, ঠাকুমার ঝুলি তো বসে গেছে। এবার ঠাকুমার ঝুলি থেকে সাপ বেরিয়ে আসবে। আচ্ছা, এখানে দেবের বইয়ের আর করের ওই ফ্রন্ট পেজ গুলো, মানে খাতার ছিঁড়ে ছিঁড়ে ওই ফুটো দিয়ে ওই ঘরে পাঠিয়েছো কেন? আমি দেখছি আমি তো ঘরে নোংরা ফেলি না, তাহলে ওই কোনারে নোংরা জল হলো কি করে? পরে একদিন আমি ওখানে বসে আছি, আর এরা দুজনা মানে সময় এসছে, আমি দেখি তলা দিয়ে কাগজ ঢুকছে আস্তে আস্তে। কি অশান্তি। আচ্ছা লিখি, আদিত্য লেখো। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে উক্ত না, প্রদত্ত পরিসংখ্যার বিভাজন তালিকার শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে বলো তো সঞ্চারী, আপেক্ষিক পরিসংখ্যা সূত্র কি? বাই শ্রেণীর মানে পুরো পরিসংখ্যা। ওটা তো আগেরটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, তাহলে লিখবো হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আচ্ছা, মোট পরিসংখ্যা আমরা কি করে বার করবো? বইতে যতগুলো পরিসংখ্যা আছে সবগুলোকে যোগ করতে হবে। তাহলে কি লিখবো? 3 যোগ 4 যোগ 5 যোগ 8,
আর এখানে শেষ শ্রেণী বলেছে, শেষ শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 8, তাহলে 8, তাহলে নিচেগুলো যোগ করলে কত হবে? 8/20, দেখো উপরে নিচে জোড় সংখ্যা, তাহলে কাটাকাটি যাবে, দাও 4 দিয়ে কেটে, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে হলো 2/5। উত্তরে কি ভগ্নাংশে আছে না দশমিকে? 0.4। হ্যাঁ, তাহলে দেখো 2 তো ছোট, তাহলে দশমিক বসিয়ে 0 নিলাম, দিয়ে 4 5 20, 0.4। হ্যাঁ, এরপরে হচ্ছে উত্তরটা লিখে নেব। তাহলে ছেলেগুলো চুপ করে থাকো, তাহলেই হবে। ছেলেগুলো করো, কি করে তারপরে বল। কি করছিস? ওদা টাইমটা পুরোটা বন্ধ করতে বলা, কারণ ভুলে যাবো। দাদা এখানে কিন্তু বড় ফুটো আছে, এখানে বড় ফুটো আছে, এই যে ওটা আগে ছিল ইঁদুর যাওয়ার রাস্তা। ও আমরা এখান থেকে সামলাই দিতাম, আর ইঁদুর যদি না আরে যাই আমরা কালো দিতাম, কি বুঝছো না? ও আচ্ছা, দুটো পেজ দিয়েছিল, বাহ, বন্ধুগুলো খুব ভালো তো তাহলে। দাদা বাড়িতে কেমন বাড়িতে যে মলার গিয়েছিল তোমার এখানে, এটা কিন্তু তার নামের অংশটুকু, এটা কি লেখা আছে? দীপ চৌধুরী। শুধু নামের অংশটুকু, বাকি তুমি আবার বার করে ঢুকিয়ে নিল ব্যাগে, তাহলে ওইটুকু ছিঁড়ে রেখেছিল যাতে প্রমাণ না থাকে ওটাও। ও আমার একটা লাগে সব কিছু আমি সাথে দিতাম আমার স্যার। আচ্ছা, ই এর কোশ্চেনে চলে আসো। ই দেখো, ই নাম্বার প্রশ্নে কি বলেছে? নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি। হ্যাঁ, না না, হ্যাঁ বলো। গুণ মানে কি বলতো? গুণ মানে ছেলেটা ভালো পড়াশোনা করে আর মেয়েটাও ভালো পড়াশোনা করে, তাহলে এগুলো তো গুণের মধ্যে পড়লো। কিন্তু ছেলেটার কাছে 4টে পেন্সিল আছে, তাহলে এটা কি হয়ে গেল? আরে অবস্থান নাই, যে লেখা আছে চল, তাই তো। বা মেয়েটির কাছে 50টি পেন আছে, না না 5টা পেন আছে, তাহলে এটা কি হবে? চল। তাহলে দেখো, প্রথমে 1 নাম্বার প্রশ্ন বলেছে কি পরিবারের জনসংখ্যা, তাহলে পরিবারের জনসংখ্যা দিয়ে কারোর গুণ কি বোঝা যায়? যায় না, তাহলে এটা কি হবে? চল। হ্যাঁ, লেখো। না না, আমরা ওই গুণের কথা এখানে আলোচনা করব না। 1 2 4 হচ্ছে চল, আর 3 আর 5 হচ্ছে ও কাট কাট, সে পড়ুক। ও না না, পড়ার দরকার নেই, আগে বার করে রাখি, আগে এবার পড়ে যা হলো। বিকার নেই। হ্যাঁ, ইয়ের আই। আচ্ছা, নিচের কোশ্চেনে বলেছে কি উদাহরণগুলির মধ্যে কোনগুলি গুণ আর কোনগুলি চল, তাই লিখবো কি পরিবারের জনসংখ্যা, হ্যাঁ, চল নির্দেশ করে। 2, দৈনন্দিন তাপমাত্রা, তাহলে আমাকে বলো তো দৈনন্দিন তাপমাত্রা কেমন হবে? বলো দেখি, দৈনন্দিন তাপমাত্রা কি হতে পারে বলো? তাপমাত্রাটা গুণের মধ্যে পড়ে, দেখে নাও। কি লেখা আছে? তাহলে চল নির্দেশ করে। আচ্ছা আচ্ছা, এখানে 3-এরটা হচ্ছে শিক্ষাগত মান, এটা গুণ। শিক্ষাগত মান, আদিত্য, কথা না।
আইভি, মাসিক আয়। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড কি হবে? আচ্ছা, গ্রেড মানে হচ্ছে এবিসিডি, এবিসিডি হচ্ছে গুণ। দেখে নাও দেখে নাও। মোটামুটি বলে আছে চলে বলতে একটা চলো তাহলে আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হয়নি। এবার হচ্ছে বিজ্ঞান পড়াতে হবে। ঠিক বলেছো। 7:30 মধ্যে হয়ে যায়। দেব বাড়িতে এমনি পড়তে বসে না, ও বাড়ি নাকি পড়তে বসবে। এই তাই, আমার জন্য একটা কোনচেন দিও তো, তেল মাখিয়ে। আচ্ছা আমি তেল মাখিয়ে নেবো, তুমি কোনচেন নিয়ে আসবে। ময়াকা ধয় জবলা ময়সী ক, ও ময়াকা দিইনি। ঠিক, কালিটা পরে নিও। কি গো, এই নিয়ে আসবে নিয়ে আসবে কোনচি। হ্যাঁ আসলে হ্যাঁ না কি বলতো, ওই আগে বিজ্ঞানে তোমরা পড়েছো না, যত ক্ষেত্রফল কম হবে তত চাপ বেশি পড়ে, এই জন্য ধারালো চাকুতে বেশি তাড়াতাড়ি কাটে, ওই ব্যবস্থা করছি আর কি। আসলে আগের দিন সুন্দরীতে একটা 7 ছেলে মার খেয়েছে খুব, দিয়ে পায়ে দাগ হয়ে গেছে। সোহম আর একটা ছেলে মারামারি করছিল, উড়ে মার আগের দিন। না না, যেখানে মারলে মরবে না সেখানে মারা হয়েছে। তারপরে বাড়ি থেকে ওর মা ফোন করলো, আমি বললাম, দিয়ে আবার মার খেলো বাড়িতে। না না, ছেলে মিলে কিছু হয় না, মারামারি করতে কার ভালো লাগে বলো, কি দরকার। বাড়ি কাজ এই লেখা হয়ে গেছে সবার। আগামী ক্লাসে শুনে নাও, হ্যাঁ শোনো, আগামী ক্লাসে বড় গ্রাফ খাতা লাগবে, শিওর একদম। হ্যাঁ আগামী ক্লাসে লাগবে। আরে কত না, হ্যাঁ দাও দাও দাও। এই যে জনগণ, দেখো আগে যেটা ছিল সেটাতে যদি পেজ খালি থাকে ওটাতেই হয়ে যাবে, আর তাহলে নতুন কিনে নিও। আগামী ক্লাসে কিন্তু গ্রাফ খাতা বড় স্কেল, হ্যাঁ কালকে প্লাস্টিকের স্কেল বড়। কে কালকে শুধু বিজ্ঞান হবে, তো আরো মঙ্গল আর মঙ্গলময়। না আরে প্লাস্টিকের স্কেল তো কম লাগে, প্লাস্টিকের স্কেলের উপর যে প্যাকেটটা থাকে না, একটু ভালো যত্নে রাখবা, দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে রাখো, দেখবা নাম্বার উঠবে না। আচ্ছা শোনো, টেরা প্যাকা হবে, ওই তো ওর আছে প্লাস্টিক স্কেল। এই শোনো একটা জিনিস, আগামী ক্লাসে যে যন্ত্রপাতি আনবে না তাকে যন্ত্রপাতি ধার দেওয়া হবে না। এই কালকে শুধু বিজ্ঞানই করা, এই বাচ্চারা বলছে যখন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিসের কিসের, না না এই শোনো, বিজ্ঞানের পরীক্ষা শ্বসন চ্যাপ্টার পুরোটা শেষ করে তারপরে নেবো, বুঝতে পেরেছো? মানে হ্যাঁ অঙ্কের লিখছি তো।
প্রিয়াঙ্কা ওঠো তো, উঠে ওই দেখো বোর্ডে বাঁ দিকে উপরে সুইচটা দাও, চাপ দাও সুইচটা, চেপে ধরো। হ্যাঁ বসো, ঠিক করে দিচ্ছি ওটা। এই যে ঠাকুমার গুলো এদিকে, স্টিল হবে না, স্টিল হবে না। হ্যাঁ আদিত্য বলো। কে বলেছে সব লাইট জ্বলছে? যাও, আচ্ছা যাও, এই তো কারেন্ট চলে, আজ যেতে হবে না, যাও যাও যাও, একজনে যাও, চিন্তা নেই, বাথরুমে গেলে ওখানে ইনভার্টার ল্যাম্প লাগানো আছে, সব চলবে, যাও, ওখানেও লাগানো আছে, যাও, একজনে যাও। আরে খেতে হবে না কাউ, আচ্ছা ঘরে ঠিক করে দাও। একবার চাপ দিলে না দুবার, তা লক করো, লাল হয়েছে তো। এই দেখে 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 একবার দেখে নি। আরে বাহ, গড়ে তো বেশ ভালো দেখতে পারো। হ্যাঁ ফিতে, কেন মাছ কি হলো? মাছ মাছ, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে মাছ, এখন মাছ হচ্ছে। ধন্যবাদ। পেন আচ্ছা, আদিত্য না, কঙ্কনা আসেনি, তৃষা আসেনি, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা, পায়েল, কর, দেব, দীপ, দেব, আদিত্য ঘোষ, গড়াই, সঞ্চারী, সমীরশ্রী, বিপ্লব, স্নেহা, স্নিগ্ধা, চুমকি, পারমিতা, বিট্টু, প্রিয়াঙ্কা, বিউটি নেই, ইয়াসিন নেই। এই শুনে নাও, আচ্ছা আগের দিন, এই কথা না, আগের দিন তোমাদের পড়ানো হয়েছিল 72 পাতা পর্যন্ত, তাই তো? ঠিক আছে, হ্যাঁ আজকে পরের ডিউন করবো। শোনো, বিষয়টা হচ্ছে যে কতগুলো শ্বসনের ঘটনা আছে, কোষীয় শ্বসন ও কি, কোষীয় শ্বসনের কতগুলো ধাপ আছে, ধাপের মধ্যে দুটো ধাপের কথা আমরা পড়বো। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে ক্রেবস চক্র। প্রথম ধাপের নাম
কেশব না, ক্রেবস। ঠিক আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে ক্রেবস হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস। ঠিক আছে, বলছে বাংলায় বলতে, এটাই বাংলা। বাংলা আছে, সাহিত্যিক আছে, আর ওটা ইংলিশ। আর প্লেট ফুড চকলেট বাংলা। আস এই যে ওরে কথা, চুপ থাকো। সবাই জীবন বিজ্ঞান বই বার করে ৭৩ পাতা বার করো। বের করেছো? বের করে গ্লাইকোলাইসিসের পয়েন্টগুলো রিডিং পড়তে থাকো, নিজেদের মধ্যে গল্প করবা না। কথা কি কানে যায়নি এখনো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, হ্যাঁ ৭২ বেজে আছে, মনে মনে পড়তে থাকো, নিজেদের মধ্যে কথা বলবা না।
বলো, পাইরুভিক অ্যাসিডটা কি? বলবো। এটা অ্যাসিড এক ধরনের, পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ বলবো। কি হলো? বাবা ঘুমিয়ে বললো তো, হাত পা জড়িয়েও। ওখানে তো বাইরে বললো এখন ওর বাড়িতে আছে শ্বশুর বাড়ি। হ্যাঁ কোথায় লেখা আছে? বিভিন্ন মানে ভেঙে যাওয়া। এই শোনো, পাগো, এই পাগোটাও, ওগুলো তোলায় ঢোকাবো না, ব্যাগে ঢোকাও। পাগো এই সোজাও। ঠিক আছে শোনো, শ্বসন কোথায় ঘটে? শ্বসন কোষে ঘটে, তাই শ্বসনকে কোষীয় শ্বসন বলা হয়। শ্বসনের দুটো পর্যায়, ওখান থেকে ফেলার জায়গা না, ব্যাগে রাখো। শ্বসনের দুটো পর্যায় আছে। দেখো, একটা শ্বসন প্রক্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, যেটাকে আমরা কি বলবো? গ্লাইকোলাইসিস। তাহলে কোষের সাইটোপ্লাজমের যে শ্বসন প্রক্রিয়া ঘটে তাকে কি বলবো? গ্লাইকোলাইসিস। আর কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে শ্বসন ক্রিয়া ঘটে তাকে আমরা কি বলবো? ক্রেবস চক্র। এটা হচ্ছে একটা কোষের মাইটোকন্ড্রিয়া, তাই না? হ্যাঁ এরকমই হয়। নির্দিষ্ট কোনো আকার আছে নাকি এর আবার? হ্যাঁ এই তো, এটা হলো। দেখো নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না। তুমি যখন নিজে নিজে আসল কোষে দেখবা, জিনিসটা দেখতে এরকম লাগে না, ইন্টারনেটের ছবিতে দেখবা। এই শোনো, তাহলে কি বললাম? শ্বসন যেহেতু কোষে ঘটে, তাই কি কি বলা হয়? কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন কোন কোন জায়গায় ঘটে? একটা সাইটোপ্লাজমে ঘটে, একটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। সাইটোপ্লাজমে যে শ্বসন ঘটে তাকে আমরা কি বলবো? গ্লাইকোলাইসিস। আর মাইটোকন্ড্রিয়া যে শ্বসন ঘটে তাকে আমরা কি বলবো? ক্রেবস চক্র। হয়ে গেল। এই ওয়েবসাইটে দুটো ভাগ করা হয়েছে কি? এই মানে উচ্চমাধ্যমিকে দুটো ভাগ করা হয়েছে। হ্যাঁ এই এমপি ফুলকপি আসবো, তিনটে বিজ্ঞানী আছে, তাদের নাম শোনো। গ্লাইকোলাইসিস কাকে বলে? আমাদের ছবিটা দেখো ভালো করে। গ্লাইকোলাইসিস আমরা কি লিখেছি? গ্লাইকোলাইসিসে বলো তো পায়েল, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে কোষের? গল্প করলে কি করে পারবা? তুমি বলো, কোষের কোথায়? কোথায় কোথায় জানি, তিনবার বলে। সাইটোপ্লাজমে। শোনো, কোষের ভেতরে শোনো, সাইটোপ্লাজমে গ্লুকোজ ঢোকে। কোষের সাইটোপ্লাজমে কি ঢোকে? গ্লুকোজ। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবা। কোষের সাইটোপ্লাজমে কি ঢোকে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে ঢোকার পর কি হয়? বিভিন্ন উৎসেচক দ্বারা লাইসিস হয়। লাইসিস মানে কেটে দেওয়া, লাইসিস মানে কেটে দেওয়া বা ভেঙে যাওয়া বা বিদীর্ণ করা, ঠিক আছে? তাহলে গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের প্রভাবে কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে তৈরি করে দুই অণু পাইরুভিক অ্যাসিড। কি তৈরি করে? পাইরুভিক। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক থেকে পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড প্রথমে পাইরুভেট হয়, তারপরে দুটো এটিপির সাহায্যে সেটা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে? তাহলে পাইরুভিক অ্যাসিড হয়। এবার এখানে মোট 4টে এটিপি তৈরি হয়। মোট কটা এটিপি তৈরি হয়? 4টে। কিন্তু এই পাইরুভিক অ্যাসিড তৈরির সময় দুটো এটিপি কি হয়ে যায়? খরচ হয়ে যায়। এই জন্য ফাইনালে আমরা কটা এটিপি পাই? দুটো এটিপি পাই। হলো। এছাড়াও আরো একটা যৌগ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কি দুই অণু 2 NADP প্লাস H প্লাস তৈরি হয়। এনে কি? ও আচ্ছা হ্যাঁ, NADH তৈরি হয়, দুই অণু NADH তৈরি হয় এবং সেটা দুটো, হ্যাঁ ওই যে তোমরা আগে পড়েছো তো, এটা হাইড্রেট।
এইচ। আচ্ছা তাহলে দুই অণু কি তৈরি হয়, NADH প্লাস, যেটা H প্লাসের সহায়তায় কি তৈরি করে, 6টা ATP তৈরি করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রথমত দেখার চেষ্টা করি। কোষের সাইটোপ্লাজমে কি ঢুকলো, গ্লুকোজ। গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে ভেঙে গেল, ভেঙে গিয়ে তৈরি করে কি, পাইরুভেট। কি তৈরি করে, পাইরুভেট। পাইরুভেট 2 অণু এটিপি খরচ করে, দিয়ে তৈরি করে কি, পাইরুভিক অ্যাসিড হয়ে গেছে। এখন এখানে টোটাল 4 অণু এটিপি তৈরি হলেও যেহেতু 2 অণু এটিপি এখানে খরচ হয়ে যাচ্ছে, তাই ফাইনালি আমরা ক অণু এটিপি পাই, 2 অণু। এবং এর আগে থেকে কোষের মধ্যে থাকা দুটো NADPH H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, 6 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কত অণু এটিপি লাভ হয়, এখানে 2 অণু হয়, এখানে 6 অণু হয়, 8 অণু। কিন্তু আমাকে বলো তো তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কত অণু এটিপি তৈরি হয়, 10 অণু। তার মধ্যে দুটো খরচ হয়ে যায়, বুঝতে পেরেছো? তাই টোটাল থাকবে কত, 2 আর 6 8টা হয়ে গেল। তাহলে এখন কোষের মধ্যে কি আছে, পাইরুভিক অ্যাসিড আছে। কোষের মধ্যে কি আছে, দুটো পাইরুভিক অ্যাসিড আছে, ক্ষতিকারক না। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ঢুকে পড়ে মাইটোকন্ড্রিয়ায়। 2 অণু পাইরুভিক অ্যাসিড কোথায় ঢুকে পড়ে, মাইটোকন্ড্রিয়ায়। এই মাইটোকন্ড্রিয়ায় ঢুকে পড়ার পর মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সবার প্রথমে পাইরুভিক অ্যাসিডটা ভেঙে যায়। পাইরুভিক অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি করে, অ্যাসিটাইল কো এনজাইম, এটাকে বলে শর্ট ফর্মে অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, কো এনজাইম হয়েছে। এই অ্যাসিটাইল কোয়ে ভেঙে যায়, গিয়ে তৈরি করে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি হয়েছে। দেখা গেছে কি সম্পূর্ণ ক্রেবস চক্রে টোটাল 30 এটিপি তৈরি হয়। কটা এটিপি তৈরি হয়, 30টা। তাহলে এই হচ্ছে আমাদের শ্বসন কমপ্লিট হয়ে গেল। তোমাদের বইতে না প্রচুর লেখা আছে গড়াই বাবু, তোমাদের বইতে প্রচুর লেখা আছে আমি জানি। ছোট আমাদের হুম, বেশি বড়। ওর বইয়ের চক্র দুটো আছে, পড়ো, দাঁত খুলে যাবে, পড়ো চক্র দুটো। আচ্ছা তাহলে আমি প্রথম থেকে রিভিশন করি। শ্বসন কোথায় ঘটে, শ্বসন কোষের ভেতরে ঘটে, তাই শ্বসন প্রক্রিয়াকে কি বলা হয়, কোষীয় শ্বসন। হয়ে গেল, তুই ঘুমিয়ে পড়ছো কেন? আচ্ছা, শ্বসন কোষের কোন কোন অঞ্চলে ঘটে, একটা সাইটোপ্লাজমে ঘটে আর একটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। যেটা সাইটোপ্লাজমে ঘটে তাকে আমরা কি বলি, গ্লাইকোলাইসিস। যেটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঘটে তাকে কি বলবো, ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে, লাইসিস মানে কি ভেঙে যাওয়া, ভেঙে যায়, ভেঙে গিয়ে সবার প্রথমে তৈরি করে পাইরুভেট। কি তৈরি করে, পাইরুভেট। পাইরুভেট বলছি, পাইরুভেট 2 অণু এটিপি খরচ করে কি তৈরি করে, 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়ে গেল। আর সঙ্গে কি তৈরি হয়, 2 অণু NADH। কি তৈরি হয়, 2 অণু NADH। সঙ্গে টোটাল 4 অণু এটিপি তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু 2 অণু এটিপি খরচ হয়ে গেল, তাহলে ফাইনালি আমরা কটা এটিপি পাবো, দুটো এটিপি পাবো। এবার এই যে 2 NADH তৈরি হলো, সেটা H প্লাস মানে হাইড্রোজেন আয়নের সাহায্যে কি তৈরি করে, আবার 6 অণু এটিপি তৈরি করে। বুঝতে পারলাম? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল এটিপি লাভ কত হলো, 8 অণু এটিপি লাভ হলো। লাভ কতটা হলো, সবকিছু খরচ টরচ করে লাভ কত হলো, 8 অণু এটিপি লাভ হলো। পরের টাইম ক্রেবস চক্র। এবার আগেকার যে 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর সেটা প্রথমে তৈরি করলো কি, অ্যাসিটাইল কোয়ে। কি তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে ভেঙে যায়, এতে তৈরি করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, জল, শক্তি। হ্যালো, 7:30। হ্যাঁ, আচ্ছা তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তার সঙ্গে জল তৈরি হবে, শক্তি তৈরি হবে। আচ্ছা এই শক্তি মানে এটিপি, শক্তি মানে এটিপি। ক্রেবস চক্রে টোটাল কত অণু এটিপি তৈরি হয়, 30 অণু। আচ্ছা তাহলে বলো তো গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র টোটাল মিলে আমার শোষণ কমপ্লিট। তাহলে টোটাল শ্বসন প্রক্রিয়ায় প্রথমে আমরা 8টা এটিপি পেলাম গ্লাইকোলাইসিসে, পরে ক্রেবস চক্রে 30টা এটিপি পেলাম। তাহলে টোটাল এটিপি লাভ কত হলো, 30 যোগ 8 মানে 38টা। কি বলো, এখন আমরা জাস্ট এইটুকুনি শেষ হলো। এবার এর মধ্যে আমি যে পয়েন্টগুলো বলিনি সেগুলো এবার আলোচনা করব। এটা হচ্ছে বেসিক হয়েছে। এবার গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়, কারণ গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা 3 জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, যার প্রথমের নাম ছিল এমডেন, এমডেন,
মেয়ারহফ এবং পার্নেস। মেয়ার হফই তো বললাম, তুই পক্স শুনেছ? না না, আর পার্নেস। তাহলে এই তিনজনের নামের প্রথম অক্ষর অনুসারে গ্লাইকোলাইসিসকে কি বলা হয়? ইএমপি বলা হয়। আচ্ছা, পরেরটা ব্যাপারটা হচ্ছে কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটা কিছু বলবা? ঠিক আছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পর্যায়ে 1 অনু 6 কার্বনযুক্ত গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সহযোগিতায় অনেকগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে 2 অনু 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং 2 অনু এরবি তৈরি করে। গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড শ্বসন ক্রিয়ায় সবাত ও অবাত একটি মধ্যবর্তী পদার্থ। পরীক্ষায় কোশ্চেন আসবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন এমন একটা পদার্থের নাম লেখো যেটা হচ্ছে সবাত ও অবাত শ্বসনের মধ্যবর্তী। তাহলে কি বলতে হবে? পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে যে কার কার মধ্যে তোমার স্বাভাবিক বুদ্ধি নেই? মেয়েদের সঙ্গে কেউ ঝগড়া করে? ছি, তুমি ওই দেয়ালে দিয়ে ঘুরে বসো না, ওদিক করে দ্বীপের মতো করে বসো। ও আচ্ছা, এবার শোনো, এবার চলে আসছি যে ক্রেবস চক্র। এই যে ক্রেবস চক্র, দেখো ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের যে পর্যায়ে, শোনো, সবাত শ্বসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস কি তৈরি হয়েছিল? পাইরুভিক অ্যাসিড। সেটা অ্যাসিটাইল ওয়েতে জারিত হয়, তার সঙ্গে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি মানে এটিপি তৈরি করে হচ্ছে। আচ্ছা, এটাকে বলছে ক্রেবস চক্র। আচ্ছা, ক্রেবস চক্র কোথায় কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই সবার প্রথমে পেটের মধ্যে গিয়ে হজম হয়ে যায়, গিয়ে তৈরি হয় গ্লুকোজ বা শ্বেতসার। সেটা সবার প্রথমে কোথায় ঢোকে বলো তো? সাইটোপ্লাজমে না মাইটোকন্ড্রিয়ায়? সাইটোপ্লাজমে ঢোকে। তার মানে গ্লাইকোলাইসিস আগে হবে না ক্রেবস চক্র আগে হবে? গ্লাইকোলাইসিস আগে হবে। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার ক্রেবস চক্রে আছে। দেখো, ক্রেবস চক্রের একটা বিশেষ বিশেষ ভূমিকা আছে। ক্রেবস চক্রে বিভিন্ন জৈব অ্যাসিডগুলির মধ্যে সবার প্রথমে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। ক্রেবস চক্রে সবার প্রথমে যৌগটার নাম কি? সাইট্রিক অ্যাসিড। তাহলে যেহেতু সবার প্রথমে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তাই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। হয়ে গেল। আচ্ছা, আবার দেখা যাচ্ছে কি সাইট্রিক অ্যাসিডের 3টে কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ যদি মনে না থাকে এরকম দেখো, COOH কে বলা হয় কি? কার্বক্সিলিক গ্রুপ। COOH কে কি বলা হয়? কার্বক্সিলিক গ্রুপ। ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কি যেহেতু সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে, তাই এই যে ক্রেবস চক্র এটাকে বলছে কি ট্রাই কার্বক্সিলিক চক্র। কি বলা হচ্ছে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র। কি বলা হচ্ছে? TCA চক্র। তাহলে TCA, টি মানে কি? ট্রাই, সি মানে কার্বক্সিলিক, এ মানে অ্যাসিড চক্র। মনে থাকবে। আচ্ছা, তাহলে তাহলে ক্রেবস চক্রের কটা নাম পেলাম? আপাতত 3টে নাম। তাহলে একটা হচ্ছে ক্রেবস চক্র, 2 নম্বর হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। যেহেতু সাইট্রিক অ্যাসিডের 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে, তাই 3 মানে ট্রাই, ছোটবেলায় পড়েছিলাম। 1 মানে মোনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা। পড়েছো আশা করি ছোটবেলায়। ঠিক আছে, ভুলে গেছো। যাই হোক, তাহলে এখানে যেহেতু 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে তাকে বলে TCA চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আচ্ছা, এরপরে প্রথম পর্যবেক্ষণ করেন, মানে এই যে প্রক্রিয়াটা কে প্রথম পর্যবেক্ষণ করেন? একটা বিজ্ঞানীর নাম আছে কি? হ্যান্স বেক নাকি হ্যান্স ক্রেবস। বিজ্ঞানীর নাম হ্যান্স ক্রেবস। এর নাম অনুসারে একে ক্রেবস চক্র বলে। ওদের নাম আজব হয়, ভয়ঙ্কর। ওদের টাইটেল কাঁচা, না নয় কাঁকড়া। এখন আচ্ছা, ওদের আবার পল মানে অন্য কিছু হতে পারে। তাহলে চাইনিজ। আচ্ছা, এবার শোনো, ক্রেবস চক্র কোথায় ঘটে? এই ক্রেবস চক্র কোথায় ঘটে? বাবা, পাগোটাও। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুর মধ্যে ঘটে? অঙ্গাণুর নাম সাইট্রিক অ্যাসিড।
তুমি বলো। এ বাবা, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম ভালো করে লেখা আছে, একটু পড়ে নেবা। এবার চলেছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন ব্যাপার হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্রেবস চক্রে যে জারণ প্রক্রিয়াগুলি ঘটে সেগুলি অক্সিজেন গ্রহণের দ্বারা ঘটে না। দেখো, আমি এতক্ষণ ধরে যতগুলো বিক্রিয়া বললাম কোথাও বলেছি অক্সিজেনের সাহায্য নিয়ে বিদীর্ণ হচ্ছে? বলিনি। তাহলে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের বিক্রিয়ায় অক্সিজেন লাগে না, হাইড্রোজেন অপসারণের দ্বারা ঘটে। হাইড্রোজেন অপসারণের দ্বারা ঘটে। দেখো NADPH প্লাস H প্লাস লিখেছিলাম, তাহলে হাইড্রোজেন কি হলো, বেরিয়ে চলে গেল, তাই তো? তাহলে এই সময় বিজারিত সহ উৎসেচক NADPH ও FADH2 উৎপাদিত হয়। এরা সবল শ্বসনের অন্তিম পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তর্বাহিত অবস্থায় ইলেকট্রন পরিবহন তন্ত্রে সহায়তা করে। আচ্ছা, এখানে কিন্তু প্রান্তীয় শ্বসন কাকে বলে বা অক্সিডেটিভ ফসফোরিলেশন পরিষ্কার করে বলে দেওয়া নেই। এটা তোমাদের পরের দিন আমি লিখে দেবো। এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে ভালো করে লিখে দেওয়া নেই, আমি আগামীকাল তোমাদের এটা লিখে দেবো। 74 কোশ্চেনে চলে, এই না, পেজ নাম্বার 74-এ আসো। পেজ নাম্বার 74, 74 এসো। না, পুষ্টি একটুখানি পড়াও। আচ্ছা, শ্বসনে আসি। শ্বসনের স্থান, এই বিট্টু, শ্বসন কত প্রকার? 2 প্রকার, গ্লাইকোলাইসিস আর মানে শ্বসনের দুটো অংশ। ঠিক আছে, প্রান্তীয় শ্বসনের বিষয়টা আলাদা, আগামী ক্লাসে লিখে দেবো, তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এই শোনো, শ্বসনের তাৎপর্যে আসি। শ্বসনের ফলে কি তৈরি হয় সব থেকে বেশি পরিমাণে? এটিপি। এটিপি কি কাজে লাগে? ওই যে টুপিতে হাত দিল ওই কাজে লাগে, ওই যে তোমরা তাকালে ওই কাজে লাগে, ওই যে হাসলো ওই কাজে লাগে, এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটিপি মানে শক্তি, এটিপি মানে শক্তি, এটিপি থেকে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। তাহলে কি বলছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয় থাক, সেই শক্তি শ্বসন প্রক্রিয়ায় তাপ শক্তি ও গতিশক্তির রূপে মুক্ত হয়ে জীবের বিভিন্ন বিভাগীয় শারীরবৃত্তীয় কার্যে যেমন পুষ্টি, বৃদ্ধি, রেচন, জনন, চলন, গমন ইত্যাদিতে ব্যবহৃত হয়। শ্বসনের তাৎপর্য, অক্সিজেনে চলে আসি। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। সালোক সংশ্লেষ, আচ্ছা এটা তো পারবাই, এর আর কি। হ্যাঁ, তোমাদের বইতে অনেক বড় আছে আমি জানি তো, যে কোশ্চেন দিচ্ছে ওগুলো বলবা। আচ্ছা, এবার পুষ্টিতে চলে আসি। বলো তো চুমকি, ও তো লজ্জা পেয়ে চুপ থাকবে, বলবা তো? হ্যাঁ না বলে নাও, আগে বলবা। বলো তো পুষ্টি বলতে কি বোঝায়? মানে পুষ্টি বলেন না, বাচ্চাদের পুষ্টি হয়েছে না পুষ্টি হয়নি, পুষ্টি মানেটা কি? আচ্ছা, অপুষ্টির শিকার আদিত্য, বকছো কেন? চুপ। মানসিক অপুষ্টি বলো। আচ্ছা, চুমকির গলাতে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ তোমরা চুপ থাকো। হ্যাঁ বলছে ও, তাকাও বলো। আচ্ছা, পাশের জন্য পুষ্টি মানে কি বোঝো বলো? এই চুপ, বিপ্লব বলো। এসে আমাদের কলেজের মতো হলো, তোমরা সব জানো, আমি বলে দিই। পুষ্টি মানে হচ্ছে যে বিভাগীয় ক্রিয়ার মাধ্যমে শরীরে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে প্রথমত পুষ্টি। এবার বইয়ের ভাষাতে কি বলবো? যে বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে জীবদের প্রয়োজনীয় উপাদান, আচ্ছা আমি এক লাইনে বলে তারপরে বড়টা বলতাম আর কি। ঠিক আছে, বড়টাই বলি, বড়টা বলি। যে পদ্ধতিতে জীব খাদ্যে থাকা উপাদান গ্রহণ করে খাদ্য বস্তুর পরিপাক, শোষণ, আত্তীকরণ। আচ্ছা আচ্ছা, খাদ্য গ্রহণ মানে কি? হ্যাঁ, খাদ্য শরীরে ঢোকানো, খাদ্য গ্রহণ। থাক থাক, হ্যাঁ পুষ্টি একটুখানি পড়াতে হবে, একটা দিন মিস আছে না আমাদের জন্য। এ শোনো, শ্বসন সবার প্রথমে খাদ্য আমরা কি করি? গ্রহণ করি। এই বলো তো স্নিগ্ধা, খাদ্য গ্রহণ করলাম, পেটে চলে গেল, এরপরে কি শুরু হবে? খাদ্যের পরিপাক শুরু হবে। বলো তো স্নেহা,
ওরে বাবা, খাদ্য পরিপাক হওয়ার পরে কি হবে? খাদ্যের বস্তু শোষণ হবে, শোষণের পরে আত্তীকরণ হবে, আর তারপরে যেগুলো কাজে লাগবে না সেগুলো সকালবেলা বেরিয়ে যাবে, বহিষ্করণ। আচ্ছা, অথবা এটা কাদের ক্ষেত্রে? এটা প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটা, ক্ষয়পূরণ করে এবং খাদ্য বস্তুর স্থৈতিক শক্তিকে রূপান্তরিত করে এটিপিতে। তাকে বলা হচ্ছে কি? পুষ্টি বা নিউট্রিশন। কে? পুষ্টি হচ্ছে একটা উপচিতি বিভাগ। হ্যাঁ, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ঠিক। কেন ভূত আসছে? কটা এসছে? আচ্ছা, বন্ধ করে দাও, ছাদের দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা, এখানে খেতে ভালোবাসে কে কে? খেতে কে কে ভালোবাসো? তুমি ভালোবাসো? আর কে? ছেলেদের মধ্যে কেউ ভালোবাসে না খেতে? সবাই? তাহলে ছেলেটা খেতে ভালোবাসে, কে ভালোবাসে না? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে খাদ্য কাকে বলে? এই শুনে নাও, আদিত্য কি বলছে খাদ্য কাকে বলে, শুনে নাও, বলো। শোনো, খাদ্য কাকে বলে, শোনো, যে সকল আহার্য সামগ্রী, আহার মানে খাবার, ঠিক, আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদের বৃদ্ধি হয়, পুষ্টি হয়, ক্ষয়পূরণ হয় এবং কাজ করা এবং জৈবিক ক্রিয়ার জন্য শক্তি পায়, তাকে আমরা কি বলবো? খাদ্য। আচ্ছা, দেখবা যে আফ্রিকার কালো কালো বাচ্চাদের দেখা যায় কি সবাই কালো। দেখবা যে আফ্রিকাতে, মানে আফ্রিকা যেহেতু খুব গরিব দেশ, সেহেতু ওখানে দেখা যায় কি বাচ্চারা সঠিকভাবে পুষ্টি পায় না। এই তোমাদের হাসির জন্য না কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ও আর বুঝতে পারছে না। হ্যাঁ, আচ্ছা, মেলানিন পরে আসছি। এই যে এই গড়াই বলো, ধরো বাচ্চারা যখন ছোট, মোটামুটি 0 থেকে 6 মাস বয়স, এই বয়সে যদি বাচ্চা সঠিকভাবে প্রোটিন জাতীয় খাবার দাবার না পায়, তাহলে তার শরীরে কোন রোগ দেখা দেবে? হ্যাঁ, আমি ওটাই বলছি, দুধ মা মনে করো মার নিজেরই পুষ্টি নেই, তার যদি দুধ তৈরি না হয় সে খাওয়াবে কি করে পরিষ্কার? সেক্ষেত্রে কোন রোগ হবে? কোয়াশিওর কর। কি হবে? কোয়াশিওর কর। এবং পড়েছো 6-এ, 6-এ ও 7 দুটো ক্লাসে পড়েছো। আচ্ছা, হ্যাঁ ঠিক, পেট ফুলে যায়। আচ্ছা, এই একই রোগ যদি বড়দের হয় তাহলে সেটাকে বলবো কি? ম্যারাসমাস হচ্ছে। বলতো রাতকানা রোগ, ভিটামিন এ। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? বেরি রোগ হয়। ঠিক আছে, আমি আগের বছর কত ভালো পড়িয়েছি, তোমাদের সব মনে আছে। হ্যাঁ, ভিটামিন সি এর জন্য তাহলে কি হয়? স্কারবি। আর হ্যাঁ, আমি পড়াইনি, ও ভুল মুখস্থ করেছে। এ বাবা, চুমকির বাবা তো আসে, ওর বাবাকে আমি বলছি আজকে। চুমকি ক্লাসে সবাইকে ডিস্টার্ব করে। এই শোনো, হ্যাঁ থাক, এই শোনো, পুষ্টি একটা বেসিক ধারণাতে আসি, ভালো করে শোনো। পুষ্টি প্রথমত কাদের হয়? এই কথা বলো না, যেটুকুনি যেগুলো তোমরা জানো, নতুন টপিকে আসি। শোনো, পুষ্টি কাদের ঘটে, ভালো করে শুনবা। এই বইয়ের একদম প্রথম দিন যে পড়া করেছিলাম সেই পড়া থেকে ছোট করে কোশ্চেন, পুষ্টি কাদের হয়? সজীব পদার্থের পুষ্টি হয়, ঠিক। আচ্ছা বলো তো, সজীব কারা? যাদের জীবন আছে, তাহলে প্রাণী, জীব,
মানে জীবের মধ্যে তো প্রাণী পড়ে, উদ্ভিদ পড়ে, ব্যাকটেরিয়া পড়ে, সবাই পড়ে, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের জীব বিভিন্ন ভাবে খাদ্য সংগ্রহ করে। উদাহরণ দিয়ে যেমন বলি, যেমন মনে করো তো আমি লিখছি যে মৃত মানে মরা, যেমন আমার পাশে একজন শুয়ে আছে মরার মতো। কতক্ষণ বললাম সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সে আর বসে না। এই শোনো, উদ্ভিদের পুষ্টি দু ধরনের। এই শোনো, উদ্ভিদের পুষ্টি আলোচনা করি। এই শোনো শোনো শোনো, আমরা আজকে উদ্ভিদের পুষ্টিটুকুনি আলোচনা করব, পরবর্তীটা পরের দিন করবো। শোনো, উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদ এর প্রধান হচ্ছে পুষ্টি দু ধরনের হয়। উদ্ভিদের পুষ্টি দুই ধরনের হয়। সবার প্রথম হচ্ছে উদ্ভিদের প্রথমত স্বভোজী, আর এটা কি পরভোজী। স্বভোজী উদ্ভিদ মানে কি, যে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আচ্ছা পরিতে বলো তো, কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে? একটা উদ্ভিদের নাম বলো যে নিজের খাদ্য নিজে তৈরি করে। তুমি কি করে বুঝলে নিজের খাদ্য বানায়? হ্যাঁ ঠিক বলে না, অনেকে বলে কি ওই যে বড় বড় কাঁঠাল বানাচ্ছে, ওই হচ্ছে ফল তৈরি হচ্ছে, ওইটা না। ঠিকই বলেছো, পাতার মধ্যে উদ্ভিদের খাদ্য থাকে, ঠিক। এদের ইয়েস ইয়েস। পরেরটা হচ্ছে পরভোজী উদ্ভিদ। আচ্ছা বলো তো দীপ, বলো। স্বর্ণলতা, আর কি হতে পারে? কি? ছত্রাক হতে পারে। আচ্ছা, এই টপিকের মধ্যে আমরা উদ্ভিদের আর ছত্রাককে আলাদা করছি না, কারণ তোমরা জানো যে ওই 5 রাজ্য শ্রেণী বিভাগে ছত্রাককে আলাদা রাজ্যের মধ্যে রাখা হয়েছে। তবে এই টপিকে আমরা উদ্ভিদের মধ্যেই পড়বো, ঠিক আছে? শোনো, উদ্ভিদের পুষ্টি দু ধরনের হয়। একটা হচ্ছে স্বভোজী, মানে কিছু উদ্ভিদ আছে যারা সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার দাবার বানিয়ে ফেলে, হয়ে গেলে স্বভোজী। আর এটা হচ্ছে পরভোজী, যেটা সংখ্যা বেশি। আর এটা হচ্ছে পরভোজী, যারা কি হয় নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। এদেরকে একটা দুটো তিনটে চারটে ভাগে ভাগ করা যায়। যে সকল উদ্ভিদ পরভোজী তাদেরকে কটা ভাগে ভাগ করা যায়? চারটে। সবার প্রথমে চুমকি বলবা। চুমকি বলো, মৃত কথার অর্থ কি? বলো, তুমি বলো। তুমি পারবা? তুমি বলো মৃত কথার অর্থ। ঠিক, মৃত কথার অর্থ মরা। মৃত কথার অর্থ এক কথায় মরা। তাহলে আমাকে একটা কথা বলো তো, কোন উদ্ভিদ মরা জীবজন্তু মানে মরা উদ্ভিদের উপরে জন্মায়? কি? ছত্রাক। ছত্রাক, ঠিক। আচ্ছা, ছত্রাকের উদাহরণ দিতে হবে। গড়ায় একটা ছত্রাকের নাম বলো। পাউরুটি, ইস্ট, লেবু, পেনিসিলিয়াম। আর এমনি যে আমরা ওটাকে বলে অ্যাগারিকাস। কি বলা হয়? অ্যাগারিকাস, ঠিক আছে। হ্যাঁ, দইয়ে ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, কোনগুলো? গাছের উপরেও যে জন্মায় লাইকেন। আচ্ছা, ওটা আলাদা। আচ্ছা এবার চলে, হ্যাঁ বলো। ব্যাকটেরিয়া তো উদ্ভিদ না, লাইকেন ওগুলো, ব্যাকটেরিয়া না। আচ্ছা এবার চলেছে পরজীবীয়। এই ভালো করে শোনো, পরজীবীয় মানে কি? অন্য জীবের গায়ে, অন্য জীবের গায়ে। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন স্বর্ণলতা, অন্য উদ্ভিদের উপরে থাকে, ওর কিন্তু মূল পাতা কিচ্ছু নেই। স্বর্ণলতা বাদে আর কি হতে পারে? কি কি? হ্যাঁ, স্বর্ণলতা বাদে আর কি হতে পারে? কে? ও আরেকটা আছে, কি বলতো? কি? র্যাফলেশিয়া। আরেকটা হচ্ছে ওই, আরে ফুলটা নাম ভুলে গেলাম, সিকিমে খুব দেখেছিলাম। ওর বায়বীয় মূল থাকে, অর্কিড। অর্কিড। আচ্ছা, তাহলে আপাতত আমরা কি বললাম? মৃতজীবীর মধ্যে পেলাম কি, এই সরি, পরজীবীর মধ্যে কি পেলাম? স্বর্ণলতা পেলাম, আর এটা কি র্যাফলেশিয়া পেলাম। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম? র্যাফলেশিয়া ছিল। আচ্ছা এবার চলে যাও মিথো। কিসে আসবো? হ্যাঁ, আমার ঘর থেকে বড় হয়। ও, সেই শিক্ষক দিবসে কুইজে না? ও আচ্ছা। আচ্ছা, মিথজীবীদের নাম শুনেছো আগে?
বলো তাহলে রিয়া বলো মিথজীবিতা মানে কি? দেখে দেখে বলবে। মিতজীবিতা মানে বন্ধুত্ব কাজ, মিতজীবিতা মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার। মানে যেমন মনে করো একটা যদি উদাহরণ দিই, ওই একটা অ্যাজোলা কোথায় থাকে? অ্যাজোলা ধান খেতে থাকে। ব্যাপারটা হয় কি, অ্যাজোলার পাতার যে ছিদ্র থাকে তার মধ্যে এক ধরনের নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া থাকে যার নাম অ্যানাবিনা। তাহলে হয় কি, অ্যানাবিনা পরিবেশ থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে, অ্যাজোলা সেটা ভালো পারে না। কিন্তু আবার অ্যানাবিনা থাকার জায়গা নেই, তাই অ্যানাবিনাকে থাকতে কে দেয়? অ্যাজোলা থাকতে দেয়। তাহলে এরা পরস্পরকে কি করছে? অ্যানাবিনা নাইট্রোজেন দান করছে আর অ্যাজোলা বাসস্থান দান করছে। এরা পরস্পরকে সাহায্য করছে, এটাকে আমরা কি বলবো? মিতজীবিতা। আচ্ছা আমি এখানে কিন্তু গরুর উপরে বক দাঁড়িয়ে থাকে ওটা বললাম না কেন? কারণ ওটা প্রাণী হয়ে যাচ্ছে, বলতে পারলাম। ঠিক আছে। আচ্ছা এখানে আছে আর কি বলেছে মিতজীবিতা? লাইকেন। বলো তো পরিতা, লাইকেন কোন কোন উদ্ভিদের, লাইকেন কোন কোন উদ্ভিদের মিতজীবিতা? সুপারি গাছে দেখা যায়, কিন্তু লাইকেনটা কোন কোন উদ্ভিদের কে পারবে? ছত্রাক আর শৈবাল, ছত্রাক আর শৈবাল। ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসবো হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। এই যে মেয়েদের মধ্যে বলো পতঙ্গভুক একটা উদ্ভিদের নাম বলো, পতঙ্গভুক। কলসপত্রী। আর কি হতে পারে? দেখে দেখে কি সুন্দর বলছে। সূর্য শিশির, পাতাঝাজি, সূর্য শিশির, ড্রসেরা, ড্রসেরা। ঠিক আছে। আচ্ছা পতঙ্গ একটা উদ্ভিদ, সার্চ করবো ইন্টারনেটে, সার্চ করবো আপনি দেখাবেন না। হ্যাঁ এটা দেখা যাবে তোমার ওয়াইফাই আছে আরে না 5G আছে ফ্রি। দাদা তোমার জিও ধরো 5G তাহলে ফুল প্লান্ট ড্রসেরা। দাদা তোমার হাত কি খারাপ? হ্যাঁ হ্যাঁ বলো। আজকে খুব হয়ে যাচ্ছে কুড়ে না, এগুলো বলে স্মার্ট হয়ে যাবো। হ্যাঁ দাদা ওল্ড জেনারেশন হয়ে গেল, ওল্ড জেনারেশন হয়ে যাবে। এই যে এই যে লে চাপ দিলে আর কাজ করে না কেন? এই জন্য আগে থেকে ডায়লগ দিতে নেই। এই যে এই যে এই যে ড্রসের, এই ড্রসেরা কেমন বলো দেখো, শোনো বলছি এই দেখো ড্রসেরা ভালো করে শোনো ভালো। হ্যাঁ হ্যাঁ মানে পদ্ধতি সবার সেম। ড্রসেরাটা দেখতে এরকম হয়, মানে আমার হাতের মতো। এর মাথার উপরে না আঠালো আঠালো পদার্থ থাকে আর সুন্দর মধুর গন্ধ বেরোয়। এজন্য এর মাছি যেই ঢুকে পড়ে এই আঙুলে চেপে ধরে। কাটা না, বুঝতে পারলাম। হ্যাঁ মাঝে থাকে। এই যে এটা তো কি সুন্দর চেপে ধরেছে, এদের চোখে অত থেকে তো দেখা যাচ্ছে। কি না বিষ থাকে না, বিষ থাকে না। ওর কি বলতো, ওটাকে আটকে রাখে তো ও এমনি মরে যায় কিছুক্ষণ পরে। তো অত শক্তি আছে ওর। সব থেকে লেটে শুয়োপোকা, যে শুয়োপোকাকে চেপে ধরে, শুয়োপোকা ওটা খেয়ে বেরিয়ে চলে আসে। তাহলে আজকে এইটুকুনি থাক। আজকে আমি পড়া দিলাম হচ্ছে 75 পাতা শেষ পর্যন্ত। হ্যাঁ বলো। পাতা শেষে দেখবা, দেখাচ্ছি। 200, এই শোনো এই 205 পর্যন্ত কোশ্চেন কিন্তু কালকে খুঁজে আনতে হবে, খেয়াল রেখো। 205। আচ্ছা